আজকের যিনি গেস্ট তিনি উপস্থিত, তাকে সবাইকে সাথে নিয়ে যারা অলরেডি ঢাকা এফএম 90.4 ফ্রিকোয়েন্সি মডিউলের থ্রু দিয়ে আমাদেরকে শুনতে পাচ্ছ, আমরা ভালোবাসার কথা নিয়ে হাজির হয়েছি এবং যথারীতি আমাদের গেস্ট উপস্থিত। তো স্বাগত জানাচ্ছি তোমাকে ঢাকা এফএম 90.4 এ। ধন্যবাদ। কি নাম তোমার? টগর তিহান। টগর তিহান, ইউনিক এবং দারুণ একটা নাম। টগর, কেমন অনুভূতি তোমার? তুমি আছো এখন ভালোবাসার বাংলাদেশে ঢাকা এফএম 90.4 এ। হ্যাঁ, আসলাম, ভালো লাগতেছে, ফার্স্ট টাইম আসলাম তো। তো শুনতে চাই তোমার জীবনের কথা, শুনি টগর। জি, আমি ছোটবেলা থেকেই নানির বাসায় বড় হই। আমার একটা ভাই ছিল, খালাতো ভাই। ওই ভাই নানির কাছেই বড় হয়েছিল, তার মা বাবা থেকেও ছিল না, দূরে ছিল। তারপর আমি যখন আমার বয়স 2 বছর হবে, মেবি 2 বছরই হবে, তখন থেকে আমি আমার নানির কাছে থাকি। আর আমার আম্মার অন্য জায়গায় বিয়ে হয়, আমার আব্বুর সাথে ডিভোর্স দিয়ে দিছিল। তারপর থেকে আমি নানির কাছেই থাকি। আর আমার ভাই নানির কাছেই ছোটবেলা থেকে বড় হয়, মানে এভাবেই থাকি আর কি। তো তারপর আমি ক্লাস 5-এ যখন উঠি, তখন আমার ভাই মুশারফ ভাই, যিনির সাথে আমি থাকতাম ক্লাস 5-এ, তখন আমি কিছু হলেও বুঝি, এখনো মনে আছে। আমার বাইরে একটা গাড়ি ছিল, অটো রিক্সা ছিল, ভাইয়ের সাথে থাকতাম, আমি অটো দিয়ে ঘুরতাম। তারপর সারাদিন থাকতাম, সন্ধ্যাবেলা পড়াশোনা করাইতো, বকতো যে পড়তে বস। কাছের ভাইয়ের মতো আমাকে রাখতো, আদর করতো। বাবার আদর পাইনি আমি। মার আদরও পাইনি। ছোটবেলা থেকে নানি আমাকে বড় করছে। তারপর যখন আমি ক্লাস 6-এ উঠি, আমার নানি অসুস্থ হয়ে পড়ে, অনেক অসুস্থ, শোয়া থেকে উঠতে পারে না। আমার মামি আমার একটু হিংসুটে ছিল, অনেক হিংসুটে ছিল, অহংকারী ছিল। আমাকে, আমার খালাতো ভাইকে, আমার নানিকে বেশি পছন্দ করতো না। আমার মামা বিদেশ ছিল, মামা তো ভাই ছিল, বোন ছিল, ওদের আমি দেখাশোনা করতাম। তারপর নানি অসুস্থ হওয়ার আগে, নানি অসুস্থ হয়েছে, তারপর অসুস্থ হওয়ার পরে সুস্থ হয়েছে, একদম ভালো সুস্থ হয়েছে। মানে 3-4 মাস হয়েছে, মানে অসুস্থ হওয়ার পর 3-4 মাস, 1 মাস বিছানায় ছিল, 2 মাস পরে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে মানে আমার খাওয়াতো ভাই মোশারফ ভাই, ওনাকে বিদেশ পাঠানো হয়েছে, আমার নানি পাঠাইছে। আমার নানির বাপের বাড়িতে যে জায়গা ছিল, ওই জায়গা বিক্রি করে আমার ভাইকে বিদেশ পাঠাইছে। তো আবার ওই ভাইকে বিদেশ পাঠাইছে আর বলছে যে আমি যদি মারা যাই, তুই আমার এই ছোট নাতিকে দেখিস। আমার এগুলো এখনো মনে আছে। তারপর নানি সুস্থ হয়, আমি ক্লাস 6-এ পরীক্ষা দিব। সুস্থ হওয়ার কিছুদিন পর, আর সুস্থ হওয়ার আগে আমার নানিকে আমি খাওয়াইতাম, ওষুধ খাওয়াইতাম, ভাত খাওয়াইতাম, সবকিছু আমি করতাম যখন অসুস্থ থাকতো। আর অন্য একটা মামি ছিল, উনি আমার নানিকে গোসল করাইতো। ওই মামি আসতো না, যে মামি কাছে আমরা থাকতাম বেশি আসতো না, আসলেও মুখে কাপড় দিয়ে রাখতো, ক্ষীর নাই তো। তারপর আমার নানি সুস্থ হওয়ার 2 মাস পর নানি খাবার খাইছে। খাবার খাওয়ার পর তো রেগুলার ওষুধ খাওয়ানো হতো, কিছু ওষুধ ছিল, ওষুধ খাওয়ানো হতো, ওষুধ খাওয়াইছি। যখন পান খেতে গেছে, তারপর শুইয়া পড়ছে। আমি বেশি বুঝতে পারি না, মনে করছি আগের মতোই মনে হয় অসুস্থ হয়ে পড়ছে। তারপর মামি আসছে, তারপর আসছে বলে বলতেছে ডাক্তার কাছে যা। ডাক্তার কাছে গেছি, ডাক্তার আসছে, তারপর বলতেছে নাই। আমি বলছি কি নাই?
তারপর মামি বুঝছে, মামি চিৎকার দিছে, আমিও কান্না করতে দিছি। তারপর নানি মারা যায়। আমার আমার ছায়া ছিল আমার নানি মারা যায়। তারপর ক্লাস 6-এ যখন উঠছি তার 6 মাস হয়, তারপর নানি মারা যায়। মাস হওয়ার পরে আমি এক্সাম দিই, আমার প্রথম বর্ষ অর্ধবার্ষিক পরীক্ষা, তখন ক্লাস 6-এ পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়া শেষ, তারপর আমি পড়ালেখা করি। তারপর আমার মামা আসেনি তখন, মামা বিদেশ, ভাই বিদেশ। আমাদের বাসায় মামি আর মামির একটা ছোট মেয়ে আর একটা ছোট ছেলে, তো ওদের দেখাশোনা করতাম আমি, আর বাজার করতাম। এভাবেই কাটতো আর কি, আর পড়ালেখা করতাম। তার মাঝে দিয়ে আমার খালাতো ভাইয়ের সাথে আমি কথা বলতাম মাঝে মাঝে, অন্যজনের ফোন ছিল না আমার। ওরা তো আমার ভাইকে দেখতেই পারেনি, মামি তো ওরা আগেই বলছে ওর সাথে কথা বলবি না। তো আমি ভাই আদর করতো বলে তো আর থাকা যায় না, অন্য মানুষের মোবাইল দিয়ে ভাইয়ের সাথে কথা বলতাম। তারপর ভাই বলতেছে যে পড়ালেখা করতেছস, কিছু করবি না? তারপর ভাবলাম কি করবো। তারপর ভাই বলতেছে আচ্ছা দেখি। তারপর ভাইয়ের সাথে একটা পরিচিত হুজুর ছিল, আব্দুল কাইয়ুম। উনিও লোকটা অনেক ভালো। উনি টেইলার্সের দোকান দিছিল, মানে দোকান নিয়েছিল কিন্তু দোকানে উঠেনি। তারপর আর মামি কথা হয়েছিল ওই দোকান, মানে ভাইয়ের সাথে, আব্দুল কাইয়ুম হুজুর ইমাম সাহেব, ওনার সাথে কথা হয়েছিল যে আমার একটা ছোট ভাই আছে, ওরে তুমি কাজ শেখাও, টেইলার্সের কাজ। তো আমি তখন আমার এই 6-এ অর্ধবার্ষিক পরীক্ষা শেষ। তারপর এই বাসা থেকে মামারে বলতেছে, আমি শুনছি কলে বলতেছে যে ওই তো বাড়িতেই, তো ওরে দিয়া গরু আনবে নাকি, গরু কিনবে। আমি পালতাম গরু, ছাগল, ভেড়া, তো এগুলো আনবে। তো অলরেডি কিছুদিন, 15 দিনও হয় নাই, যায়নি। তারপর গরু আনলো, তারপর আমার দিয়ে গরু ঘাস কাটায়। আমি সমস্যা নেই, আমি কাজ করি, সমস্যা নেই, গরু ঘাস কাটায়। তারপর সব কাজ টাজ করায়, সমস্যা নেই, সবকিছু করি। তারপর এর ফাঁকে ওই হুজুরের কাছে যেতাম, সকালে যেতাম 9টা বাজে যেতাম, আবার 11টার দিকে আসতাম। তো কিছুদিন এভাবে যাই, কাজ শিখতাম, ভালোই শিখছি। তারপর মামি বলতেছে কিরে তুই প্রতিদিন এত সকালে তুই সকালে কই যাস, তুই বাড়িতে থাকস না, সারাদিন যায় তুই বাড়িতে থাকস না। মামার কাছে বিচার দিতেছে, মামারে শোনায়। আমি যেতাম 9টায়, আসতাম 11টা বা 12টায়, দুপুরের আগে আসতাম, এসে গোসল করতাম, খাইতাম। কিন্তু সকালে ঘাস কেটে তারপর দিয়ে যেতাম। তো এরকম মামার কাছে বিচার দিত। তারপর এইভাবেই আমার এই 6-এ অর্ধবার্ষিক, তারপর আরেকটা পরীক্ষা হয়েছে, 8 মাস হয়েছে। ঠিক এইভাবে গরুটা পালছি 2 মাস। তো এইভাবেই মানে হলো আর কি। ওকে। আর এদিকে কাজ তো শিখছিলে তুমি? কিছু কাজ শিখছি, হ্যাঁ। আচ্ছা, উনি মসজিদের ইমাম ছিলেন যিনি এই কাজটা শেখাতেন? জি। তারপর মামার কাছে বিচার দিত যে ওই সারাদিন বাড়িতে থাকে না, মামার কাছে বলতো আমি নাকি সারাদিন বাড়িতে থাকি না। আর আমার নানা ছিল মৌলবী, তো মামি তো আর ঘাস কাটতে যাবে না। তো এখানে কথা হচ্ছে, মামার কাছে বলতেছে তাহলে গরু ঘাসটা কাটে কে, মামি কাটে? তো আমার প্রশ্ন ছিল ওটা। তো আমি আর তর্ক করি নাই, তো বিচার দিতেছে দেখ। আর এমনিতে আমার মার সাথে আমার কথা হতো মার সাথে। মা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতো, সবসময় দোয়া থাকতো মার। তাদের সাথে কোন রকমের যোগাযোগ? মার সাথে আমার কথা হতো ফোনে? জি, কলে কথা হতো। মা বলতো তুই নামাজ পড়িস, যখন একটু বড় হয়েছি নামাজ পড়িস, সবসময় 5 ওয়াক্ত নামাজ। তোমার ডাকনাম কি টগর? ডাকনাম মানে আমার ফুল নেম হচ্ছে পনির হাসান টগর, আমাকে এখন ডাকনামে টগর নামই সবাই চিনে। ওকে টগর। তুমি কোন ক্লাসে তখন, যখন বাবা মা আলাদা হয়ে যায়? যখন আলাদা হয়ে যায় তখন আমি ছোট, অনেক ছোট, আমার 5-6 মাস হবে। আমার মা বলেছে যখন আলাদা হয়ে যায়। আর যখন আমার মার বিয়ে দিয়েছে তখন, ওটা আমার এখনো মনে আছে, আমি
সন্ধ্যাবেলা মার হাতে মেহেদি দিতেছে। কোন ক্লাসে তখন তুমি? তখন আমি কোন ক্লাসে পড়ি না, ছোট বাচ্চা। ছোট। জি। তারপর আমি তোমার 6 মাস বয়সে তোমার বাবা মা আলাদা হয়ে যায়। জি জি। তারপরও তুমি যখন একটু বড় হও, 3-4 বছর হবে তখন এরকম, বাট তোমার যতটুকু মনে পড়ে, কি মনে পড়ে? মনে পড়তেছে যে মার হাতে মেহেদি দিয়ে দিতেছে, আমি আমার হাত দিয়ে মেহেদি গুলো সরাইতেছি আর চুল টানতেছি যে তুই আমার সাইডে যাবি না। আমি বুঝতেছি। তুমি বুঝতেছিলে? আমি বুঝতেছি। তারপর পরের দিন শুক্রবার বিকেলে আমার মামাতো ভাই ছিল। কি করছিলে তখন? কতটুকু মনে আছে? কি বলছিলে? মেহেদি দিছিল, নষ্ট করে দিচ্ছিলে? আমি নষ্ট করছিলাম আর চুল ছিঁড়ছিলাম। তারপর কি বলছিলে? আমি বলছি আমার সাইডে যাবি না, আমি কান্না করে বলছিলাম। তারপর আমার মাঠ থেকে আমার টাইনা দূরে নিয়ে চলে গেছে সবাই। তারপর শুক্রবারে আমার মামাতো ভাই আমাকে নদীর ওইদিকে নিয়ে যায়, কয় আয়। তারপর ওইদিক নিয়ে খাড়ায় রয়েছে, কথা কইতেছে। আমি ছোট বাচ্চা বুঝি না। তারপর আরেক মামাতো ভাই আসতেছে, ওনা আইসা বলতেছে রাকিব তুই যা। তারপর আমি তো আর বুঝি নাই। তারপর রাকিব ভাই মার সাথে গেছে, ওই যে চলন যায়, ও মার সাথে গেছে। আর ওই ভাই আমার সাথে কথা কইছে, আমি বুঝিনি। তারপর আইসা মারে পাইনি, কাঁদছি। তারপর পাতা ছিঁড়া মার সাথে কইছি যে পাতা, গাছ থেকে পাতা ছিঁড়া আমি কথা বলছি মার সাথে। পাতা ছিঁড়ে? আমার নানি বলছে এটা আমি করছি। নানি কি বলছে? বলছে তুই তোর মার যখন বিয়ে হয়েছে তুই গাছের পাতা ছিঁড়ে তোর মারে জিজ্ঞেস করছিস, তুই তোর আমার সাইডে গেছিস কেন? আমার একলা পেরা কেন গেছিস? মানে কেন নিলি না? তারপর গরু, হ্যাঁ ওইখানেই ছিলাম না, মামির গরু পালতাম, কাজ শিখতাম। তো কাজ শিলি তখন দিতে পারতাম, শিখছে, অতটুকু শিখা হয়েছে। তারপর মামাকে বলতেছে যে এরকম যে ওই সারাদিন বাড়িতে থাকে না, এটা ওইটা ঘাস কাটে না, ওইগুলো বলতেছে। তো গরুর সবকিছুই করতাম আমি। তো এগুলোর কারণে, নানির বাসায় থাকার কারণে আমার সাথে কোনো বন্ধু চলতো না। খেলার মধ্যে গেলে বলতো যা তুই গোবর ফালা, ঘাস কাটিয়া। বন্ধুর মতো ব্যবহার করতো না, দূর করে তাড়িয়ে দিত। তো এইভাবে চলতো। তারপর কিছুদিন পর মামা আসে বিদেশ থেকে। তখন আমি ক্লাস 7-এ উঠবো, পরীক্ষা দিছি, রেজাল্ট বাইর হয় নাই। মামা বিদেশ থেকে আসছে। মামা বিদেশ থেকে আসার পর আমার আম্মুরে দাওয়াত দিছে। মামা বিদেশ থেকে আওয়ার পর 1 মাস হয়েছে, 15 দিন হয়েছে। মা আসে নাই, মাকে দাওয়াত দিছে যে আসবেন, আমার খরচ করব। আর আমার মামা অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মামা ভালো থাকলো, মামি তো উল্টাপাল্টা কথা লাগাতো। তারপর আমার মাকে দাওয়াত দিছে যে মার খরচ করব, তো আইসেন। বাবার সাথে কোন রকম যোগাযোগ নাই? বাবার সাথে কোনো যোগাযোগই হয়নি, শুধু মায়ের সাথে ফোনে কথা হতো। আচ্ছা, তারপর মামা আমার মাকে দাওয়াত দিল। তারপর মা আসলো, মঙ্গলবার আসছে, বুধবার বৃহস্পতিবার রাত্রে করবে, এই হুজুর ডাক দিছে, দাওয়াত দিছে, ঠিক আছে। তারপর বুধবার গেল, ভালো। বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে মার সাথে ঝগড়া করতেছে যে আপনার ছেলে কাজ করে না, আমি যখন বাইরে ছিলাম বাড়িতে ছিল না, থাকে না, সারাদিন বাইরে থাকে। তোমার মামানি? আমার মামি বলতেছে। তোমার মা যখন আসলো তখন মাকে সাথে গিয়ে কি কথোপকথন হলো, কি কথা হয়েছিল, কিছু মনে আছে তোমার? আমার তখন তো আমি সবকিছু বুঝি, কথা কি আর কি করিস ভালোভাবে। ওটা কি চলে যাওয়ার পর কি প্রথম আসলো তখন? না, মাঝে মাঝে আসতো। মাঝে আসতো, কিন্তু নানি মারা যাওয়ার পর একদমই কম আসতো। মাঝে যখন আসতো কি বলতে মাকে প্রথম যখন আসলো, বা যখন যতটুকু জ্ঞান হয় তোমার? আমার মনে আছে ভালোই, যে কিভাবে পড়ালেখা করস, কি করস, আমাকে টাকা দিত, মজা খাইতাম, ভালোভাবে চলিস, এতটুকুই, আর তেমন কিছু না। কারণ মা তো দূরে থাকতো, ওই রকম মায়াটা তখন ছিল না। কিন্তু ফোনে আবার কথা বলতাম ভালোভাবে। ওকে। তারপর এই তুমি বলছিলে যে তোমার মামানির যে কমপ্লেইন করতেছে তোমার নামে, তোমার মায়ের কাছে। তারপর আমার মায়ের কাছে বলতেছে, মানে ওইভাবে নরমালি ভাবে না, ধমকে বলতেছে যেমন প্রকার। তারপর আমার মামা মানে হঠাৎ করে রাইয়া গেছে যে হ্যাঁ আপনার ছেলে এটা করে না, ওইটা করে না।
তো তারপর আমার মা খালি জবাব দিছে যে আচ্ছা এটা কারণে তো গরু কি তোর বউ পালছে এতদিন, ঘাস কাটছে কি? তারপর এতটুকু বলাতে তারপর আমার মামা মারছে, একটা থাপ্পড় দিছে, গলার ধরে চিপ দিছে আর বলতেছে বাসা থেকে এখন চলে যেতে। তো আমি তো আর মার সামনে কান্না করতে পারি না, তখন সব বুঝি। তারপর মা আমারও সব মানে একটা লজ্জা লজ্জা ভাব লাগতেছে। তারপর বলতেছে বাসা থেকে যাইতে গা, হুজুর আসবো এমন সময়। তারপর হুজুর আসলো, ওই যে হুজুরের কাছে টেলার্সের কাজ শিখতাম ওই হুজুর আসছে। ওই হুজুর হচ্ছে আমাদের এলাকার ইমাম সাহেব। তো ওনাকেও দাওয়াত করছিল, ওনাকে আসছে। তারপর তখন ওনাকে কিছু বলিনি। তারপর বাসা থেকে বাইরে আইসা পড়ছি সকালে, মারছে টারছে চুপ করে। আমার মা রুম ছিল, ওই রুমেই বসে ছিলাম। তারপর জোর টোর করে কিছু খাওয়াইছে, মামায় খাবার দিয়ে গেছে। তারপর খাইয়া তারপর সকালে আমি আমার ব্যাগে বই টই ছিল, বই গাইড ছিল, ওইগুলো নিয়ে হুজুর কাছে গেছি। আর আমার ভাইয়ের ফোন দিছে যে ভাই এরকম এরকম মারছে আমার। তারপর আইসা পড়ছি। তারপর হুজুর কাছে বললাম যে হুজুর এরকম এরকম। তারপর আমার ভাই বলতেছে ওরে রাইখা দাও, কি করবে এখন, একটা ব্যবস্থা করো। তারপর হুজুর বলতেছে যে আচ্ছা ওরে তো ভালো করে তেমন মানে আমিও তো মাদ্রাসায় থাকতাম আগে, এখন কিছুদিন হয়ে আসছি ইমামতি করি, তো ওরে তো তেমন ভালো করে চিনি না, আমি বাসায় কথা বলি। তারপর আচ্ছা ঠিক আছে। তারপর সকালে তখন একদম ভোরবেলা, ভোরের একটু পর নামাজের পর আমরা মসজিদে ওইখানে দাঁড়িয়েছিলাম। মসজিদ থেকে তারপর ওনার দোকান দিচ্ছে যে নতুন উদ্ভাবন, ওই দিনই উদ্ভাবন করবে। তো ওই উনি বলছে যে দোকানে দাঁড়াও, স্ট্যান্ডে এনে। তারপর ওনার বাসায় কথা বললো। তারপর বলতেছে যে দেখ কি কয়দিন দেখ বলাটা কিরকম। তো উনি কথা বললা বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আমি বলতেছি, আমার মা কান্না করতেছে, আমার অনেক খারাপ লাগতেছে, তখন কি বলবো। তারপর মানে মা বলতেছে বারবার যে আমার সাথে চলে আয় তুই। তা আমি তো জানি, তখন বুঝি যে মার ওখানে আর একটা সংসার আছে, আমি যদি যাই তাহলে এখানে সমস্যা হবে, তাই বলে আমি যাইনি। তো আমার হুজুরও বলছে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে থাকো। আমি বলছি হুজুর আমার মায়ের বলে দেন যে আপনি সবকিছু ব্যবস্থা করবেন, এখন আপনি চিন্তা করেন, আপনি এখন যান। তারপর মাকে বলার পর মা বলতেছে যে কিভাবে কি করবে, আমাকে সমস্যা নেই, কাজ শিখবো ভাই। তারপর হুজুরের ওখানে তুমি চলে গেলে? হ্যাঁ, তারপর চলে গেলাম। তারপর আমার ভাই নতুন অবস্থায় খাবারের টাকা দিত। তারপর এইভাবেই পড়ালেখা করতাম। সপ্তাহে 2 দিন স্কুলে যেতাম। থাকতে কোথায়? ওই টেলার শপে? ওই দোকানে। হ্যাঁ, দোকানের মধ্যে। তারপর এই দোকানে থাকতাম, স্কুলে যেতাম সপ্তাহে 2 বার, আর কাজ শিখতাম। আস্তে আস্তে এইভাবেই কেটে গেল, 1 বছর কেটে গেল এভাবেই। আচ্ছা। তারপর মনের মধ্যে একটা ইচ্ছা জাগে, যে ফোন ছিল না, মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে একটা ফোন চালাবো, আইফোন চালাবো, একটা ইচ্ছা ছিল আমার নিজের কাছে। তো আমি আবার কি করতাম, পড়ালেখা করতাম, নামাজ পড়তাম, মার সাথে কথা বলতাম। তো তাহাজ্জুদ নামাজ পড়তাম, আল্লাহর কাছে চাইতাম যে একটা আইফোন চালাবো, এইভাবে চাইতাম। তো কোন ক্লাসে তখন? তখন আমি ক্লাস 7-এ পড়ি, একদম 7-এ। মানে ওই যে বললাম না, এই 1 বছর, ক্লাস 6 থেকে একদম 7-এ। তারপর যদি নামাজে চাইতা? হ্যাঁ, আল্লাহর কাছে চাইতাম। তারপর স্বাভাবিক, বয়সটা চিন্তা কর। তারপর এত অল্প বয়সে কত কিছুকে ফেস করতে হচ্ছে। যাই হোক, তারপর এভাবেই কেটে যায় 1 বছর। কাজ মোটামুটি কিছু শিখি, তারপর কাজ শিখি এভাবেই 1 বছর তো গেল। তারপর কিছুদিন পর আবার হুজুর নতুন মেশিন নিছে, যেগুলো জ্যাক মেশিন, চায়না মেশিন গুলা, ওইগুলাতে আমার কিছু টেক্সট আমরা একটু নিয়ে নিতে চাই। আমাদের সাথে আছেন টগর, এবং আমরা শুনছি তার জীবনের কথা। এ ধরনের ঘটনার সাক্ষী প্রায়শই হচ্ছি আমরা, কারণ এখন সেপারেশন রেট এত বেশি, ডিভোর্সের ঘটনা এত বেশি ঘটতেছে, এবং ডিভোর্সের পর, সেপারেশনের পর একটা পরিবারের মধ্যে ইম্প্যাক্ট কি পড়ে, স্পেশালি বাচ্চা কাচ্চার উপর কি ধরনের প্রভাব পড়ে, তার বড় একটি উদাহরণ আপনারা কাছ থেকে দেখছেন। টগরের ছোটবেলায় স্পেশালি বলছিল যে 5-6 মাস বয়সে তার বাবা মা সেপারেশন হয়ে যায়। তারপরে 2-3-4 বছর যখন বয়স, তখন তার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়, এবং বাচ্চা ছেলেটির তখনকার কথা যেটা সে বলতেছিল যে কেন মায়ের হাতে মেহেদি, কেন মাকে সাজানো হচ্ছে, তখন মায়ের মেহেদি হাত দিয়ে সে নষ্ট করে দেয়, ছোট ছোট হাত দিয়ে, এবং তার মায়ের চুল টুল এলোমেলো করে দেয়, বলে যে তুই আমাকে ছেড়ে যাস না। কারণ ওই সময় সে বুঝতে পারছিল যে সে অনেক বেশি একা হয়ে যাচ্ছে। তারপর তো এইভাবেই কষ্ট। মামানির সংসারে থাকা, মামা যদিও অনেক ভালো ছিলেন, বাট মামানি তত বেশি কেয়ারিং ছিলেন না।
প্রতিদিন এরকম কষ্টের মধ্য দিয়ে আস্তে আস্তে বড় হয়ে ওঠা, 6 বা 7 এর পরে তাকে বাড়ি ছেড়ে চলে আসা, তারপর থেকে টেলার শপে সে থাকে এবং সেখানে সে টেলারিং এর কাজ শিখে। কিন্তু ছেলে মানুষই বা তার ছোট মনের যে চাওয়া পাওয়া সেগুলো তো হঠাৎ করে নিভে যাবে না। অসম্ভব রকমের বুক ফেটে যাচ্ছিল যখন শুনছিলাম যে সে তার ছোট বয়সে যখন ছেলে মেয়েদের সাথে খেলার চেষ্টা করতো, তারা বলতো যে তুই গোবর পরিষ্কার কর, তুই গরু চড়াতে যা, তুই কেন আমাদের সাথে খেলতে আসিস। সো একটা অল্প বয়সে টগরের মতো ছেলের জীবনের যত রকমের রূঢ় বাস্তবতা আছে কাছ থেকে দেখার সুযোগ হয়ে গেছে। এবং সেই ছেলেটি বলছিল যে তাহাজ্জুদের নামাজ যখন পড়ি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে সবাই তো সব রকম শখ মিটায়, আল্লাহ আমাকে একটা আইফোনের ব্যবস্থা করে দাও। আর আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4-এ, আপনারা কমেন্ট করছেন, আমরা কিছু কমেন্ট নিতে চাই এবং সেই সাথে অনুরোধ করছি যে প্লিজ আমাদের অনুষ্ঠানটাকে শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন, প্লিজ শেয়ার করুন। আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি আমি স্টার্টিং এ। আমি বাংলা নববর্ষের গিফট উপহার আপনাদের কাছ থেকে এতেশাম চেয়ে নিচ্ছি। আমি তো একটা জিনিসই চাই, সেটা হচ্ছে যে শেয়ার, বহু মানুষ দেখুক, অনেক মানুষ জানুক, অনেক মানুষের ভালোবাসার কারণ হোক ভালোবাসার বাংলাদেশ। মহিবুল হাসান আছে আমাদের সঙ্গে জয়েন করে নি, বলছে আসসালামু আলাইকুম গুরু। ওনার কথা শুনে চোখে পানি চলে আসলো। মোশাররফ করিম, আই হোপ আপনি এখন ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। একটু কমেন্টের মাধ্যমে জানান যে সাউন্ড কি আপনি প্রপার হইতে পাচ্ছেন কিনা। তানজিব বলেছে, তানজিব একটা কোয়েশ্চেন করেছে, উনি বলছে যে উনি কেন ওনার মার ওই বাড়িতে চলে গেল না। আচ্ছা, এইটাতে একটা ম্যাচুরিটি দেখিয়েছে, টগর বলছিল সেই কথাটা তখন 6-7 এ পড়ে, যেহেতু সবকিছুই বুঝে। আর এত কষ্টের ভিতর দিয়ে যখন বড় হচ্ছে, প্রয়োজনের চাইতে সময়ের চাইতে বেশি ম্যাচুরিটি সে হয়ে গেছে। সে পরিষ্কার বুঝতে পারছিল ওখানে গেলে ওখানে একটা সংসার আছে, মায়ের ওই সংসারে সে হয়তো যেতে পারবে, কিন্তু মায়ের জন্য খুব কষ্টের হয়ে যাবে সেই সংসারটা মেনটেন করা। ওকে, মনির আছে, গুরু আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে আছি, খুব বেশি কষ্ট লাগছে গল্পের শুরু থেকে শুনে। আচ্ছা, সবাই খুব রিলেট করতে পারছে। একদমই তাই, এটা খুব স্বাভাবিক। এই গল্প রিলেট করতে না পারার কোনো কারণ নাই, এ ধরনের পরিস্থিতি যে কেউ যে কোনো সময় পড়তে পারে। সো আমরা শ্রী বিশ্বজিৎ একটা কমেন্ট করছেন, বলছে ডিভোর্সে বাবা মা দুজনেই আসলে জিতে যায়, কিন্তু সন্তানদের এরকম নির্মম কষ্ট হয়। ছেলের সামনে মায়ের বিয়ে কতটা কষ্টের। একদমই তাই। বিশ্বজিৎ কিন্তু খুব চমৎকার কমেন্ট করে। বিশ্বজিতের কমেন্ট আমি ব্যাক টু ব্যাক খেয়াল করি। বিশ্বজিৎ এই একদম সময়োপযোগী কথা এবং খুব যৌক্তিক কথা বলার জন্য সত্যি ধন্যবাদ ঢাকা এফএম পক্ষ থেকে। এক্স্যাক্টলি তাই, বাবা মা তারা তাদের মতো হয়তো ভালো থাকার চেষ্টা করে, কিন্তু তাদের ঔরসে জন্ম নেয়া সন্তান যে কি পরিমাণ কষ্টে থাকে তার বড় একটি এক্সাম্পল আজকে টগর। তারপর ওই যে তাহাজ্জুদ নামাজে প্রার্থনা করা আল্লাহর কাছে, আল্লাহ আমার তো কেউই নাই তুমি ছাড়া, তুমি আমাকে একটা আইফোনের ব্যবস্থা করে দাও। নামাজেও আমি কান্না করতাম, আল্লাহর কাছে চাইতাম। তো বাস্তব কথাই বেশি দিন যায় নাই, 6 মাস পর 6 মাস 8 মাস পর এই যে পড়ালেখা করতাম, 7 উঠলাম, আবার এই তোমার কাজ হচ্ছে টেলারিং শেখা, লেখাপড়া করা, নামাজ পড়া, আর এই তো তুমি তোমার মতো থাকো আর আল্লাহর কাছে কান্নাকাটি করা। হ্যাঁ, তারপর 8 মাস গেল কাজ করে, তারপর একটা আইফোন কিনলাম। কিভাবে? এই তো এইভাবেই কাজ করলাম। তাহলে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে যে চাইতে একদম তো ডাইরেক্ট অ্যাকশন, যা বললা কাজ হয়ে গেল একদম। আমি এটা পাইছি। তারপর আমার অনেক বন্ধুকে বলছি, তোর যা ইচ্ছা তুই আল্লাহর কাছে চা, তাহাজ্জুদ নামাজ পেয়ে পাবি। তো দোয়াতে সে তাকত আছে। তারপর আমি কাজ শিখলাম, এইভাবে এখন কাজ করতে থাকি। হুজুর কাছে প্রায় 2 বছর হয়ে গেছে। আমি তখন জেএসসি দেব, মানে এইটা এক্সাম দেব। তারপর ওইখানে থেকেই পড়ালেখা করি, ঠিক এইভাবেই আমার এইটাও পরীক্ষা গেলাম, 9 এ উঠলাম। তোমার এক ফ্রেন্ড তোমাকে টেক্সট করেছে, আমার বন্ধু টগর, ওরে একটু বলে দেন তাহসান রবিউল, আমার ভালোবাসাটা ওরে দিয়ে দেন, আমি সৌদি আরবে থাকি, আমার বন্ধু। জি, এবং তোমার বন্ধু বান্ধব তোমাকে অনেক ভালোবাসে, যা বুঝতেছি। ওকে, তারপর তার মানে বন্ধু বান্ধবের বিশাল রোল আছে টগর তোমার জীবনে, সেগুলো আমরা শুনবো। হ্যাঁ, তারপর তুমি বলছিলে যে এইভাবে তো পেয়ে গেলে, বা 8 এ ক্লাস এক্সাম দিলাম, তারপর 9 এ উঠলাম, তারপর আইফোন কিনলাম। আইফোনে কেনার একটা উদ্দেশ্য ছিল টুকটাক ভিডিও করার, তো করি। তারপর হলো এই 9 এ যখন দোকানে, এই 3 বছর হলো হুজুর দোকানে আর কি, তার হুজুর বলতেছে দোকান ছেড়ে দিবে। তো ওটা তো তারপর উনি শাহন আহমেদ লিখেছে তোমার ভিতরে প্রতিভাকে জাগিয়ে তুলো, লাভ রিয়াক্ট দিয়েছে। চেনো নাকি এই ছেলেটাকে? শাহন, আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবো যে তোমার মধ্যে কি কি প্রতিভা আছে। আচ্ছা, গুরু সবসময় কি গেঞ্জি পরেন কিনা? না, কালো মানুষ কালো গেঞ্জি বেশি পরি দেখে হয়তো একই রকম মনে হয়, তবে চেষ্টা করি কিছুটা রেপুটেশন কম করার। আমাদের পক্ষে তো আর ওই ধরনের মানুষ হওয়া সম্ভব না যে মানুষটার কথা আমি স্টার্টিং এ বলছিলাম, তাও প্রোগ্রামের স্বার্থে হয়তো পড়তেই হয়। তারপর ক্লাস 9 এ উঠলাম, এভাবে কাজ করলাম। তারপর হুজুর বলতেছে যে দোকান ছেড়ে দিবে, উনি জমিতে চাষাবাদ করবে, মানে ওনার নিজস্ব জমি নিয়ে। তাহলে এখানে থাকা জায়গাটা তাহলে তোমার
শেষ হচ্ছে। হ্যাঁ, তারপর বলতেছে, তারপর আর এর ফাঁকে আমার ওই ভাইয়ের সাথে কথা হইতো, মুশারফ ভাইয়ের সাথে কথা হইতো, তো এইভাবে। তারপর ওই ভাই আমার সবসময় সাপোর্ট দিত, ভালো পরামর্শ দিত। তারপর এর ফাঁকেও আমি একটু বান্ডা ছিলাম, মানে একটু হাসাইতাম মানুষের, বেশি কথা বলে হাসাইতাম। তাই নাকি? এটাকে কি বলে? আমি কি ছিলাম? একটু বান্ডা ছিলাম। বান্ডা? দেশের ভাষা কই তোমার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ 2500 থানা। ভান্ডারটা কি? 2500 থানাটা আমার খুব পছন্দের, এত গোছানো তোমাদের এই জায়গাটা। আমি দিক দিয়ে অনেক সময় কুমিল্লা যাইতাম ফেরি পার করে, ওটাই তো না? হ্যাঁ, খুব ভালো লাগতো আমার, যে খুব গোছানো জায়গা একটা। বিশেষ করে আমি অনেক সময় তোমাদের যে সার্কেলের মতো একটা জায়গা আছে না, ওখানে কি যেন একটা গোলচক্কর, একটা রেস্টুরেন্টে দাঁড়ায় চা খাইতাম বেশিরভাগ সময়। রেস্টুরেন্ট কি রয়্যালে? মোস্ট প্রবাবলি রয়্যাল, ওইখানেই দাঁড়াইতাম। সো তোমাকে কি নামে চিনে? ভান্ডা? টগর না, আমাকে ওটাকে পণ্ডিত বলে আর কি। ভাষাটা কি? ভান্ডা। আচ্ছা, তো তোমাকে ভান্ডা নামে জানে এবং চিনে, যার আক্ষরিক অর্থ হচ্ছে পণ্ডিত, অর্থাৎ তুমি হাসাইতে পারতে ভালো। এগুলো আমরা একটু জানবার চেষ্টা করবো। তারপর তার মাঝে ওই ক্লাসে মাঝে মাঝে অভিনয় করতাম। অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। আর ওই তখনও আর আমি মুভি দেখতাম, যে কথাগুলো বলা হয়নি মাঝে মাঝে। শাকিব খানের মুভি দেখতাম। শাকিব খান অনেক বড় ফ্যান আমি। তুমি একজন সাকিবিয়ান, তাই তো বলে মনে হয় না? শাকিব খান খুব স্বাভাবিক, বাংলাদেশের নাম্বার 1 হিরো, সুপারস্টার। তো তুমি তাকে ফলো করো, তোমার পছন্দ হয় জিনিসগুলো, ভালো লাগে তোমার? ছবি দেখতাম তখন নানির বাসায়, মামার বাড়িতে। চেহারা কিন্তু অনেক সুন্দর, অনেক, চোখগুলো বেশি সুন্দর, সবই সুন্দর। নাকটা কি তোমার চেহারা কি তোমার মায়ের কাছ থেকে পাওয়া নাকি? আমার চেহারা নাকি আমার দাদার মতো হয়েছে, আমার মা বলে। এত শার্প নাক, চোখও সুন্দর, মানে ওর ফিচারটা অনেক শার্প। যেহেতু ঠিকভাবে যত্ন পায়নি, তো যখন শাকিব খানকে কেমন লাগতো আগে? শাকিবকে দেখতে মনে আছে বিগিনিং এ? শাকিব খান বলতে কিছু পুরনো ছবি ছিল আমার মতো, ওটা মনে আছে তো? এই টাইপের কিন্তু হালকা পাতলা ছিল। হ্যাঁ, আমার ফোনে আছে, অনেক ছবি আছে। এরকম যত্ন যখন হবে, ঠিকঠাক মতো ইনকাম হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, তখন কিন্তু তোমার লুক ওরকম চলে আসবে। ওকে, তারপর হুজুর বলতেছে দোকান ছেড়ে দিবে। তারপর কি আর করার, দোকান ছেড়ে দিল। আমি মার সাথে কথা বলে, একজনের পোস্ট না পড়লে না, এর নামও শাকিব খান, বাইরে গরমে শরবত বানানোর জন্য হলে একটা বিয়ে করা দরকার। পড়েছি টেক্সটটা, এই টেক্সটটা কোনোভাবে ওর সাথে যাচ্ছে না, তাও পড়ে দিলাম, আর লেখার দরকার নাই টেক্সট। তারপর আমি মার সাথে কথা বলি। তারপর মা বলতেছে, মা তো সবসময় বলতো আমার কাছে চলে, কিন্তু আমি তো আর তখন কিছু না পেরে কিছু পারতেছি না। তারপর মার কাছে চলে যায়, যেহেতু ওই দোকানে যে থাকতে সেটাও তো বন্ধ হয়ে গেল। তারপর তুমি মায়ের কাছে ফিরে গেলে। তারপর আমার দেখা গেছে সামনে এসএসসি এক্সাম। তারপর আবার ওই মাঝে দিয়ে কিন্তু করোনা ছিল, আবার 2 বছর, 18-19। কিভাবে চলতো তখন? করোনা ছিল, দোকান মাঝে মাঝে খুলতাম, দোকান শাটার অফ করে ভিতরে যায় কাজ করতাম, পুলিশে দৌড়ানি দিত, বুঝতো না। ওই যে বলছে, তারপরে তুমি মায়ের কাছে চলে গেলে? মার কাছে চলে যেতাম, মার কাছে চলে গেছি। তারপর ওইখানে থাকলাম কিছুদিন। তারপর আমিও বলতেছে যে কিছু একটা কর, তুই তো সামনে এক্সাম দিবি, এই অ্যাসাইনমেন্ট দিতে হয়। যেমন আমার মার কাছ থেকে মদনপুর, ওইখান থেকে আমার স্কুলে 100 টাকা ভাড়া। তো অ্যাসাইনমেন্ট দিতে গেলে 100 টাকা ভাড়া, সপ্তাহে 2 দিন যেতে হয়। তো কি করব, তো আমার বান্ধবী আমাকে অ্যাসাইনমেন্ট করে পিক দিত, তামান্না ছিল তার নাম। তো আমি বান্ধবী তো নাকি আরো এক লাইন বেশি? না, বান্ধবী, শুধু বান্ধবী। তারপরে অ্যাসাইনমেন্ট লিখতাম, দিতাম, যেতাম, মা টাকা দিত। তো হঠাৎ করে মা বলতেছে কিছু একটা কর, তো এইভাবে আর কি। তো মা বলছে, মা তো আমার সাথে ফিরে না, মা বলছে। তারপর আমি আচ্ছা ঠিক আছে। তারপর RFL এ একটা কাজ খুঁজতে গেছি। আর কাজটা হচ্ছে এই বড় বড় ওয়ার্ডরোব, তারপর টেবিল কাঁধে করে নিয়ে। তোমার মামাতো ভাই তোমাকে টেক্সট করেছে যে সব সময় তোমার সাথে ছিল বলে বলছে, আবু ইউসুফ মালা নাকি ওর নাম? মামাতো ভাই, ওর সাথে সবসময় ছিলাম। হ্যাঁ, অবশ্যই আমার মামাতো ভাই, আপনার মামাতো ভাই। তো অনেকেই তো দেখছে তোমার পরিচিত জন। যাই হোক, পরিচিত অপরিচিত সবাইকে বলছি যে প্লিজ টেক্সটটা আমাদের এই পোস্টটা শেয়ার করো। অনেক ভার্সেটাইল টাইপের গেস্ট আজকে আমাদের সামনে উপস্থিত, অনেক কম বয়স, এবং জীবনের যে পরিমাণ কষ্ট আমি দেখতেছি, আবার এই কষ্ট নিয়ে ভান্ডাতে কিভাবে পারফর্ম করে, সে ভান্ডা মানে পণ্ডিত বা মানুষকে মজা দেওয়ার কাজটা কিভাবে করে, ভেতরে কি পরিমাণ জোর তার আছে সেটা বোঝাই যায়। সেগুলো আমরা জানবার চেষ্টা করবো।
তারপর মার কাছে পরীক্ষার কথা। সরি, তারপর একটা কাজে যাই। ওই কাজটা ছিল অনেক কষ্টের। আমার বয়সের ফলাফল ছিল খুবই কম, তারপর ছিল সিলেটি, কুমিল্লা ছেলে, কিছু ছেলে ছিল। ওই কাজটা যে একদিন আসতো, এসে সকালে 1 ঘন্টা কাজ করে তারপর বলতো আচ্ছা ভাই এটা আসতেছি, গেট থেকে বাইরে আর আসতো না। আর না হয়তো 2-1 জনের জ্বর আসতো, এত কষ্টের কাজ ছিল। তো আমি আর না পাইলে এই কাজেই ঢুকছি। এই কাজের বেতন ছিল 9,000 টাকা। তারপর আমি কাজ করছি, কেমন কেমন কাজ আর কি, এই রাত্রে নাইট করতাম আমি। আমার তো সামনে এক্সাম, তো মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট দিতে হয়, অ্যাসাইনমেন্ট জমা না দিলে তো আর হবে না। তো নাইট করতাম, রাত্রে কাজ করতাম, কাজ করে দিনের বেলা অ্যাসাইনমেন্ট জমা দিতে যেতাম। বান্ধবী তো হেল্প করতেছে। হ্যাঁ, তারপর বান্ধবী দিতেছে, আমি দিনের বেলা লেখা, তারপর আবার জমা দিয়ে আসি। তো এইভাবেই করলো। তারপর যখন আবার এসএসসি দিব, ওইখানেই কাজ করতে থাকি। আরেকটা কথা, ওইখানে কেউ 30 দিন কাজ করতে পারতো না, 2-1 দিন বা 3 দিন মিস দিতই, কিন্তু আমি চেষ্টা করতে পুরো 30 দিন আমি কাজ করেছিলাম। আর ওই মানে মালিক আমাকে খুশি হয়ে 1,000 টাকা বেশি দিয়েছে, যে বলছে যে ইয়ারফেলে এরকম কোনো রেকর্ড করেনি কেউ, যে পুরো 30 দিন কাজ। তুমি যেভাবে হোক কষ্ট করে কাজটা কন্টিনিউ করছিলে। আচ্ছা, হাসান সহ আরো অনেকেই বলছে আমি সেই সময় আমিও ছিলাম, ওই একই জায়গাতে কাজ করতাম। যাই হোক, তারপর পরীক্ষার পরের কি অবস্থা, পরীক্ষাতে কি হলো সেটা একটু বলো। হ্যাঁ, তারপর পরীক্ষাতে তো পাস হলাম। তারপর এসএসসি দিমু, ওটার ইতে আসি, ওটার দৌড়াদৌড়ি করার সবকিছু কাগজপত্র সবকিছু ওকে করে তারপর এসএসসি যখন দিব তখন কাজটা ছেড়ে দিই। তো এখন কিছু টাকা আছে, সমস্যা নেই। তারপর এসএসসি দিলাম, আইসা যায় এসএসসি দিলাম। তো ওইখানের মাঝে আবার কিছু ভাই ছিল, একটা ভাইয়ের সাথে পরিচয় ছিল, জিহাদ ভাই, খুব ভালো একটি মেধাবী ছাত্র নেতা আর কি, এলাকার নেতা, সবাই ওনাকে সম্মান করে। তো ওই ভাইয়ের সাথে একটু পরিচয় হয়। তো বলতেছে যে কিরে কি অবস্থা, আগে দেখতাম এখন দেখি না। তো এইভাবে বলতেছি যে ভাই এখন থাকি না, ওইখান থেকে আইসা পড়ছি। তো এইভাবে ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয় আমার, যেটা কখনো কেউ ভাবেনি আমার ধারায় হবে। মানে এটা কিন্তু নানির বাড়িতে ছিল, দোকানে কাজ করতো। যাই হোক, কোনো না কোনো ভাবে ও প্রভাবশালী একটা ছেলে বা ছাত্র নেতা, তার সাথে তোমার সম্পর্ক হয়ে যায়। তারপর আরো অনেকের সাথে সম্পর্ক হয়। ওকে, আস্তে আস্তে সবার সাথে তোমার যোগাযোগ বাড়ছে। ম্যাট্রিক কি তুমি পাস করলে? ও, আরেকটি কথা, ওই আমার স্বপ্ন ছিল যেটা অভিনয়, ক্লাসে স্কুলে অভিনয়। আর্লি এজ থেকে তোমার স্বপ্ন? হ্যাঁ। তারপর আমি যখন আইফোন কিনছিলাম, বলছিলাম হুজুরের দোকানে, তখন করি আইফোন কিনে অনেকদিন চালাই, ভিডিও টিডিও করি, অভিনয় ভিডিও করি। তারপর অ্যাক্টিং এর কোর্স, যেহেতু আমি একটা লক্ষ্য আছে আমার, ভালো একটা কিছু করতে হবে, তো অ্যাক্টিং এর কোর্স করলাম 6 মাস, আইফোন বিক্রি করে। আইফোন তো অনেক স্বপ্নের জিনিস ছিল, তোমার শখের জিনিস, সেটা আবার বিক্রি করলে আরেক স্বপ্ন পূরণের জন্য। হ্যাঁ। তারপর অ্যাক্টিং এর কোর্স করলাম 6 মাস, ওইখানে গেলাম। দেখি পরীক্ষার ক্ষতি করলে নাকি? না, পরীক্ষার সবকিছু দিছি। ম্যাট্রিক পাস করলে? আচ্ছা, ম্যাট্রিক পাস করার পরের গল্প এটা? পরের গল্প। ওকে, ম্যাট্রিক পাস করলে দেন 6 মাসের ট্রেনিং এ গেছো অ্যাক্টিং এ? ও, ম্যাট্রিক পাস করে আমি 1 বছর আবার ভর্তি হইনি। আচ্ছা, তখন আরেকটা ছিল যে ম্যাট্রিক পরীক্ষা দিছি না, পরীক্ষা দিয়ে আইসা তারপর ওইখানে আবার আরেক ঝামেলা হইছে। আমার ছোট বোন ছিল ওইখানে, ছোট একটা বোন ছিল, ওনার বাবা আর কি, যেখানে আমি থাকতাম। তো উনি মার সাথে দেখি ঝগড়া লাগে। তো আমি তো বুঝছি যে কেন ঝগড়া লাগে, কারণ পরের একটা মানে আপনি একটা আর পরে একটা, তারপর এরকম আমার সামনেই মাকে মারতে যায়। তো এরকম আমার আর ভালো লাগে না। তারপর একদিন তিনি হঠাৎ করে বলতেছে বাসা থেকে বাইরে হয়ে যা। উনি বলতেছে মার সামনে, সবকিছুই বুঝতেছি। তারপর মাও আর কি বলবে, আমি বলছি আরে মা আমার আরে কত কিছু আছে, সমস্যা নেই, জায়গা আছে আমার, যাওয়ার অভাব আছে, আমি বলতেছি। কারণ মাকে যদি আমি কাঁদাই যাই তাহলে আমি আর শান্তি পাবো না। তারপর মায়ের খুশি করার লাগে বলছি। তারপর এক বড় ভাই ছিল, কইছি যে তুমি মারে খালি বলবা যে সমস্যা নাই আন্টি, ও আমার কাছে থাকবে, ভালো থাকবে। কিন্তু কোনো কিছু ঠিক নাই তোমার? কিছু ঠিক নাই আমার, কিন্তু মা যেন কষ্ট না পায়, তাই বলছো যে তুমি তোমার মতো সংসার করো, তুমি আমাকে নিয়ে ভেবো না, সব ঠিক আছে, চলে আসলে তুমি। তারপর আমি মার কাছে দোয়াটা নিয়ে ব্যাগ টেক কাঁধে নিয়ে চলে আসলাম। আমি তারপর আইসা রাস্তা দিয়ে কাঁদতেছি আর আল্লাহরে বলতেছি,
আল্লাহ তুমি আছো আমার পাশে, আর কেউ নাই। আল্লাহর সাথে তো তোমার ডিরেক্ট লাইন, যা বলো তাই পূরণ হয়, সব সময় থাকে। তোমার কষ্ট পেলে তার সাথেই কথা বলো ছোটবেলা থেকে। তারপর এভাবেই কাটে। তারপর ওইখান থেকে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর কান্না করতেছি আর ফোন দিতেছি। একটা ভাইয়ের ফোন দিছি যে ভাইয়া এরকম এরকম সমস্যা আছে, কি বাবু হবে? না বাবু নাই। তারপর ওই আরিফেলা যেখানে কাজ করতাম ওইখানে গিয়েছি, ওইখানে আবার বেড রুম আছে, যারা কাজ করে ওইখানে থাকে। তারপর একটা পরিচিত ছিল, ওইখানে রইলাম। থাকার পর মা কি করছে, মা আবার খোঁজ নিচ্ছে যে আমি আরিফেলা আসছি কিনা। মা আইসা খাবার নিয়ে আসছে, খোঁজ নিয়ে খাবার নিয়ে আসছে। ওই দিন মা আছে তোমার বড় বেশি কষ্টে, তার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে তাকে বিয়ে করতে হয়েছে। এখন ছেলেকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা কিন্তু তার মতো করে সে করেই যাচ্ছে। তারপর আসছে পরে মারে দেখে আমি কান্না করে দিছি, কারণ একটা ছেলের জন্য কতটা মায়া, কতটা হয় এটা আমি তখন বুঝছি। তারপর মা খাবার নিয়ে আসতে, আমি বলছি আচ্ছা খাবার নিয়ে আসতো, আমি তো খাইছি। তখন কি খাইছি? আমি ক্যান্টিনের ভিতরে খাবার আছে না, খাইছি। কাজ সমস্যা নেই তুই খা, কিন্তু আমি খাই নাই। তারপর দিছে পরে মা দিছে পরে এটা নিয়ে ভিতরে আসা খাইছি, মার সাথে কথা হয়েছে, আবার বাড়ি দিয়ে দিছি। তারপর মা আবার চলে গেছে। তো চলে গেছে পরে মারে বলতেছি যে মা আমি আরেকটা জায়গায় ওইখানে চলে যাম, শুধু এটা বা হইছে একটা চাকরি বলছে যে তুই আয়, রুম টুম নিয়ে। তারপরে মা বাসা থেকে টাকা নিয়েছে, মার টাকাই তো 4,000 টাকা দিছে আমারে যে এটা নিয়ে তুই চল। তারপর 4,000 টাকা আর আমার কাছে কিছু ছিল, ওই আমি কাজ করতাম, মার হাতে দিতাম ওইটা। তারপর 5,000 টাকা আমার তো মন ছিল। তারপর যাই রুমে উঠি। তারপর রুমে ওঠার পর এই 15 দিন ওই রুমে ওঠার পর খাবার টাবার অগ্রিম সবকিছু দিয়ে দিছে, আমার কাছে এখন টাকা নেই। তারপর রুমে ওঠার পর যা যা কেনার লাগছে সব কিনছি, কেনার পরে এখন চাকরি খোঁজার ভাও। তারপর চাকরিতে গেছি, বলতেছে তুমি তো পিচ্ছি, তোমার কি চাকরি দিম? বাস্তব ঘটনা, তোমার কি চাকরি দিব আমি? তুমি তো পিচ্ছি, তোমার বয়স হয়েছে। তারপর বলতেছে তোমার সার্টিফিকেট আছে? তারপর বলতেছে তোমার আইডেন্টি কার্ড আছে? তারপর আমি বলছি না আমার কিছু নাই। তারপর আরেক জায়গায় গেছি। তারপর বলতেছে যে তোমার এই জন্ম নিবন্ধন কার্ড আছে? আমাকে যে আছে। তারপর দিছি। তারপর অনলাইন করা না, আমার বাবারটা নাই, মারটাও, মানে একদম বেজালে আছে আমি। তারপর কি হলো, 20 দিন হয়ে গেছে এইভাবে ঘুরতেছি, মানে পাগলের মতো হলে চাকরির জন্যই ঘুরতেছি। তারপর 21 রমজান, তখন রমজান সময়। তারপর ওই হুজুর বলতেছে যে ফোন দিছে, বলে না বিপদের সময় বিপদ মানুষকে রাখে না আল্লাহ। তারপর ওই হুজুর কল দিয়ে বলতেছে যে করছে এক দোকানে কাজের লোক লাগবে, টেলার্সের, তুমি তো কাজ পারো, আসতে পারবা, ফিরিয়ে আসো। আমি বলতেছি তারপর আমি এমন একটা সমস্যার ভিতরে ছিলাম, মাস হয়ে গেছে। তারপর আবার সামনে কেমনি কি করব। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওই দিন এই বিকালে বলছি, আমি সন্ধ্যার সময় এসে পড়ছি। আমি ওই বাচ্চা ভাইয়া জামুগা, আচ্ছা ঠিক আছে বা হইছে। তারপর গেলাম ওই হুজুর, মানে অন্য দোকানে আর কি, হুজুর বলছে, হুজুর বলে অন্য দোকানে লাগাই দিছে। তো ওই দোকানে আবার গেলাম। তারপর ওই দোকানে কাজ করলাম, দোকানে রাত্রে থাকলাম। পাশে পুকুর ছিল, পুকুরে গোসল করতাম। আর আগে তো হুজুরের বাসায় গোসল করতাম, খাইতাম। তো এভাবেই হোটেলে খাইতাম আর গোসল করতাম। এভাবেই আবার অনেক মাস চলে গেল। মার সাথে এইভাবেই কথা হয়। মা সবসময় বলে নামাজ পড়িস, আমি বলছি মা দোয়া করি, তুমি সবসময় নামাজ পড়ি। তো এইভাবেই এখন এই পর্যন্ত, এখন ওই দোকানেই আছি। কতদিন ওখানে আছি? গত রমজান, তার মানে এক বছর। অর্থাৎ ইন্টারমিডিয়েটে কি ভর্তি হয়েছে? তো এই যে ইন্টার ফার্স্ট ইয়ার এবার ভর্তি হয়েছে। আচ্ছা, কয় বছর পর গ্যাপ? কয় বছর পর? 1 বছর দিয়েছি। আচ্ছা, ম্যাট্রিক কমপ্লিট করার পর 1 বছর গ্যাপ দিয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তুমি তার মানে লেখাপড়া বন্ধ হয়নি? নামাজ চালু আছে? চেহারাতে তো বলতেছে নামাজ চালু আছে। চরমনায় গিয়েছিলাম কিছুদিন আগে, বাট নামাজ যে চালু আছে তোমার চেহারা সেই কথাই বলতেছে। আছে তো নামাজ পড়া হয়। ওর আরেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর, সেটা হচ্ছে যে ওর হাসিটা তো বটেই, মেয়েরা তোরা যারা হাসিটা বেশি খেয়াল করি। আর ওর চুলটা দেখছে কত সুন্দর, আমি দোয়া করি যেন চুলটা টিকে, অনেক লম্বা চুল। আর বয়স তো অনেক কম, যেহেতু সামনে বয়স পড়ে আছে, তখন যেন অবশ্যই সৌন্দর্যটা থাকে। সো দেখুন এই মানুষটিকে এবং টেক্সট করুন। আমি ব্যাক টু ব্যাক কয়েকটা টেক্সট নিতে চাই শুধু ওকে ঘিরে। টগর, প্রথমে তুমি যে নামটা বললে, নামটা অনেক ইউনিক এবং সুন্দর। টগর তিহান। It's a very unique name, very good name. টগরের আরেকজন বন্ধু হয়তো বা টেক্সট করেছে, জাহিদ হাসান ব্রেন, আমার বন্ধু। ওই আমার বন্ধু। আচ্ছা, সো এই মানুষটিকে দেখো, যারা একটু গরম পড়লে
কষ্টে বাঁচা ছেড়ে দাও, বা হঠাৎ করে গার্লফ্রেন্ডের কোনো রকমের নেগেটিভ টেক্সট আসলে ছাদের কোনায় চলে যাও, জান দিয়ে দেবো এখন, হাত পা কেটে জেরবার করে ফেলো, অথবা পছন্দের মডেলের বাইক কেন পাচ্ছ না সেজন্য হয়তো মামুনকে দেখে কষ্ট পাও, অথবা মামুনের গার্লফ্রেন্ডকে দেখে ক্র্যাশ খাও। এরকম বহু রকমের, কোন মামুন, ওকে টিকটক মামুনের কথা বলছি, এরকম বহু রকমের ফ্রাস্ট্রেশন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম জুড়ে চলতেছে। ঠিক সেই সময়ে আমাদের সাথে একজন আছে টগর তিহান, যে ছেলেটির আমরা অলরেডি তো বর্ণনা দিয়েছি, তোমরা নিজেরাও জানো যে কষ্টের যত রকমের রূপ রং বৈচিত্র্য থাকে তার ভিতর দিয়ে বড় হয়েছে, বড় হয়ে এখন এ পর্যন্ত এসেছে। রেজাল্ট হচ্ছে যে ছেলেটি ম্যাট্রিক কমপ্লিট করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তেছে অন রানিং, কোনোভাবে গিভ আপ করেনি, ছেড়ে দেয়নি, পরিত্যাগ করেনি। মাকে আমি বলবো যে মায়ের সাক্ষাৎ যে মায়ের রূপ বাংলাদেশে আমরা জানি এবং চিনি এবং বুঝি, মা তেমনই। মাকে বিয়ে দেওয়া হয়েছে পারিবারিকভাবে, বিয়ে তার হয়েছে ঠিকই, কিন্তু সন্তানের জন্য যে দায়িত্ব সেটি তিনি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই পরিস্থিতিতে একান্তই একাকিত্বের পথ চলা, একদম আর্লি এজ থেকে 6 মাস বয়সে কিন্তু সেপারেটেড হয়ে যায়, ডিভোর্স হয়ে যায় ওদের বাবা মার, এবং 2-3 বছর বয়স পর থেকে মা চলে যান অন্য সংসারে, তারপর থেকে একার পৃথিবী একাই পার করে যাচ্ছে। শুধু কিছু দিনের জন্য ছায়া হিসেবে ছিলেন নানি ক্লাস 5-6-এ পড়াকালীন সময় নানি চলে যান পৃথিবীর মায়া ছেড়ে, তারপর থেকে মানুষটি অ্যাবসলুটলি একা একা একা, কিন্তু পরিপূর্ণভাবে একজন নিরাকার প্রতিকৃত সবসময় তার পাশাপাশি থাকি, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে তিনি কষ্ট পাইলেই টগর তিহান কাঁদে, কোনো রকমের ভালো লাগা হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাকে সঁপে দেয়, এবং তার কাছে কোনো রকমের আবদার থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করে। এমনটাই মানুষ টগর তিহান। সো এই মানুষটিকে দেখো, তোমাদের রিয়াকশন কি, তোমরা কি ভাবতেছো, তোমরা এই মানুষটিকে কিভাবে তোমাদের মতো করে রিপ্রেজেন্ট করতে চাও। আমি যেভাবেই বলুন না কেন, তোমাদের কথাগুলো, তোমাদের টেক্সটগুলো আমি নিতে চাই, যে কি টগর তিহানকে নিয়ে তোমাদের বক্তব্য কি। বাট টগর তিহানের এই টেক্সট আমি চাইবো যে এই ফাঁকে ফাঁকে যে ধরনের টেক্সট আসবে টগর তিহানকে ঘিরে, সেই টেক্সটগুলো যেন পড়া হয়, অঙ্গনকে অনুরোধ করছি। বাট এখন টগর তিহান, আমি চাইবো যে তোমার এইরকম সিচুয়েশন, এখন এই অবস্থাতে আছো, এখন থাকতেছো একটা দোকানে, সেই টেলার শপে, গত রমজান থেকে এই রমজান প্রায় 1 বছর হয়ে গেল, গোসল করো ওখানকার পুকুরে, রাইট? আর কষ্ট করে যা ইনকাম করো সেটা দিয়ে তুমি তোমার জীবন নির্বাহ করছো। সো তারপরে তার কোনো রিগ্রেট নাই মায়ের, এবং কোন লেভেলের ম্যাচুরিটি, যেটা আমাকে চরমভাবে অবাক করেছে, যে মা শত কিছুর পরে, কষ্টে থাকার পরেও বলছিল যে তুই এখানেই থাক যেভাবেই হোক, আর সে বলছিল যে না, আমি যদি এখানে থাকি তাহলে তোমার এখানে সংসার করা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। সো তুমি চিন্তা করো না মা, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার ব্যবস্থা আছে, আমি কি আর আগের সেই ছোটটা আছি, আমি বড় হয়েছি, আমার পরিচিত মানুষজন আছে, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। সো আমাকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এইরকম ম্যাচুরিটি এত অল্প বয়সে খুব কম দেখা যায়। দেখি মানুষজন কি বলতেছে, সেই টেক্সট আমরা কয়েকটি নিতে চাই অঙ্গনের কাছ থেকে, আর অনুরোধ করতে চাই যে প্লিজ আমার নেওয়াজ শরীফ মালদা থেকে যেটা করতে পারে, বাংলাদেশ থেকে তোমরা না কেন, হান্ড্রেডস টেক্সট, হান্ড্রেডস শেয়ার তোমরা পৌঁছে দাও বহু মানুষের কাছে। আর তোমার সাথে আমি বাকি গল্পে আসবো, কয়েকটা টেক্সট নিয়ে নিই যা টগর রিলেটেড। আচ্ছা, আমাদের সঙ্গে নামটা আমি হারিয়ে ফেললাম, বাট একটু আগে টেক্সট দেখছিলাম, বললো যে আমারও এরকম ঘটনা আছে গুরু, আমি ঘটনাটি বলতে চাই, এবং টগর ভাইয়ের সাথে খুব মিলাতে পারছে আমার ঘটনা। ওবায়দুল বলছে টগর একদিন অনেক বড় হবে, অনেক দোয়া করি টগরের জন্য। দেন সুজন বলেছে গুরু অনেক ভালো লাগছে, টগরের জন্য অনেক দোয়া রইল এবং খুব কষ্ট লাগছে শুনে। আসসালামু আলাইকুম গুরু, ফার্স্ট কমেন্ট তাইজুল বলেছে টগর আমার ছোট ভাই হবে, বাইজিদ ইসলাম নূর বলেছে। টগর কি আমার ছোট ভাই হবে? আচ্ছা, টগরকে বলেছে বাইজিদ ইসলাম নূর, অবশ্যই ছোট ভাই, কেন না? আচ্ছা, নওয়াজ শরীফ অলরেডি জয়েন করে ফেলেছে। আজাদ বলেছে ছেলেটি অনেক বুদ্ধিমান, অনেক ছোট বয়স থেকে বুদ্ধির প্রমাণ দিয়ে যাচ্ছে, শুভকামনা রইল আপনার জন্য। নাহার বেগম আছে, টগর দিহানের জন্য অনেক অনেক দোয়া, মহান আল্লাহ তোমার পাশে সব সময় আছে। টগর তিহান। আচ্ছা, বিশ্বজিৎ বলছে ছেলেটি ঘুড়ি উড়ানোর বয়সে নিজেকে উড়িয়েছে। বাহ, কে? বিশ্বজিৎ। দারুণ দারুণ কমেন্ট করে ছেলেটি, দারুণ, কি চমৎকার। সানি আছে জয়েন করে। আসসালামু আলাইকুম গুরু, নেত্রকোনা থেকে শুনছি, খুব কষ্ট লাগছে, টগরের জন্য অনেক বেশি দোয়া রইল, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, অনেক বেশি দোয়া রইল আপনার জন্য। নাদিয়া আছে জয়েন করে, টগরের হাসিটা খুব কিউট। না, একদমই তাই, মেয়েদের চোখে একটু বেশি পড়তেছে, নাদিরা বলছে, অঙ্গন বলছে, মেয়েরা সবাই বলছে, হ্যাঁ মানে খুবই সুন্দর। মানে সাকিবের অন্ধভক্ত এই সাকিবিয়ানের পসিবিলিটি আছে যে বহু নারীর ক্র্যাশ হওয়ার। ওকে, তারপর আচ্ছা, সোহাগ কাছে জয়েন করে, জিয়নপুর থেকে গল্পটা শুনছি, চোখের পানি ধরে রাখতে পারছি না গুরু, এই গল্পটা সময় উপযোগী একটা গল্প। ওকে, এটাই শেষ হোক, চোখের পানি মুছে ফেলো, দেখি এই ভান্ডার মধ্যে কি মাল আছে।
কি বলে 2500 কি বলে, কি নামে চিনে তোমারে? টগর তিহান, টগর তিহান। নামে চিনে, টগর। আর ওই যে পণ্ডিত বললে কি বলে? ভান্ডা। ভান্ডা। বান্ডা 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 বান্ডা। ছেলেটা বান্ডা রে। ভান্ডা না ভান্ডা? এটা কি ভন্ড থেকে এসেছে ভান্ডা? বন্ড না, মানে বান্ডা অনেক চালু। চালু ও, চালু, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে জমাইতে পারে, চার্মিং। সো আমি আজকের এই প্ল্যাটফর্ম, আমাদের প্রোগ্রাম মোটামুটি তোমাকে রিলেটেড যে প্রোগ্রাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানুষ জানছে তোমার সম্বন্ধে, এবং এটা আমি একজন ফাইটারকে দেখতেছি আমার চোখে। বাট তোমার সবচেয়ে বড় যেটা পুঁজি তুমি বলতেছে যে আমি শখ করি, আমার স্বপ্ন যে আমি অভিনেতা হতে চাই, রাইট? জি। এবং এটার জন্য তুমি করছো, হ্যাঁ? তো এখন আমরা এই মুহূর্তে টগর তিহানের একটা রূপ দেখলাম, এখন আরেকটা রূপ দেখি যে ভান্ডা হিসাবে ও কতটুকু যোগ্য, ভবিষ্যতের সেলিব্রিটি হিসাবে বা একজন অ্যাক্টর হিসাবে কতটুকু যোগ্য, সেই জিনিসটা আমরা জানবার চেষ্টা করো। তুমি কি মিমিক্রি করো নাকি, নকল টকল করো কাউকে? নকল বলতে নকল মানে কোনো অভিনেতাকে নকল করা বা কাউকে নকল করা? নকল এমনিতে ওই আফরান নিশু ভাইকে আফরান নিশো আমাদের অনেকে পছন্দের স্টার, যেমন অলরেডি অঙ্গন আওয়াজ দিয়ে ফেলেছে যে ওরে, আসলে আমাদের অনেকেরই পছন্দের তার লুক এবং সেই সাথে সে যে পারফরমেন্স করে। ওকে, হয়ে যাক আফরান নিশোর কোনো কিছু। আফরান নিশু ভাইয়ার অডিশন হচ্ছে কিন্তু, জি বুঝছি, বলা যায় না, হাজারো মানুষ শেয়ার কোনো কাস্টিং করতেছে, ডিরেক্টর দেখেও ফেলতে কাস্টিং পারে। ডিরেক্টর দেখতে পারে, তোমাকে যে কোনো সময় পিকও করতে পারে। আর এখন তো সোশ্যাল মিডিয়ামের কল্যাণে বহু মানুষ এখন বিভিন্ন ভাবে সামনের দিকে এগিয়ে আসছে। ওকে, হয়ে যাক আফরান নিশো। আমি একটু মানে তুমি কোনটা বেশি পারো, কোনটাতে স্বাচ্ছন্দ্য বেশি করো? আসলে ডায়লগে কথা বলতে পারবো যে কোনো ইতে, কিন্তু ওদেরটা একটু নকল করতে পারবো না, কারণ এখন আমার ইতে আসবে না। না, তুমি এমনি কাটটা ভালো পারো, কাটটা সহজ হয় তোমার জন্য করতে? সহজ কাটটা করতে মানে তোমার যে মিমিক্রি তুমি করো বা যার জন্য অভিনয় করো, তোমার বন্ধু বান্ধবরা কাটটা বেশি পছন্দ করে তোমার? যেরকম যেমন অন্যভাবে কথা বলতে পারি, যেরকম মিয়া মজা করেন মিয়া, মিয়া বাইন মিয়া কাকিমা মিয়া, এক্স্যাক্টলি এই ধরনের ক্যারেক্টার হয়তো কখনো কোথাও দেখেছো? এটা আমি দেখেছি, তখন ওইটাকে অবিকল কপি করতে পারো। হ্যাঁ, এটা এবং ফান করো কিভাবে বন্ধু বান্ধবের মহলে? ফান বলতে মানে যখন একসাথে থাকি, এখন তো ভিডিও করি তো অনেক, মানে টিকটক করো বা এই ধরনের কোনো কিছু ভিডিও নাকি রিল বানাও? আগে করতাম, ওই যে বলছিলাম না একটা ছোট স্বপ্ন আছে, প্রিন্স মামুনদের সাথে থাকতাম, আগে ভিডিও করতাম। হ্যাঁ, প্রিন্স মামুন পর্যন্ত ভিডিও করতাম। তারপর ওইটা আরো 1-1.5 বছর আগে, অনেক আগের কথা। তারপরে এখন যেটা অভিনয় করি, অভিনয় শিখতেছি, বই পড়ি, জাফর ইকবাল স্যারের বই পড়ি। তারপর অভিনয় কি তুমি সিরিয়াস অভিনয় বেশি করো? তুমি তো কমেডি টাইপের অভিনয় বেশি পারার কথা। কমেডি টাইপের অভিনয় বলতে আমি হাসির সাইরা দিছি, যে এরকম হাসাহাসি আর ভালো লাগে না, আসলে মানুষ হাসির পাত্র হিসেবে নেবে, তো এগুলো বাদ দিয়ে দিছি, একটু অ্যাকশন টাইপের। অ্যাকশন মানে সিরিয়াস টাইপ? হ্যাঁ, ভিলেন না, আমার টার্গেট তো অভিনেতা হওয়া বা হিরো হওয়া, বাট এখন সিরিয়াস অভিনয় বেশি পছন্দ করো। তো কোনো ডায়ালগ, কোনো কিছু ডায়লগ, যে কোনো একটা ডায়লগ তোমার সাকিবের সিনেমার একটা ডায়লগ দাও। আসলে ওইগুলো আমি কপি করি না, কখনো ট্রাই করি না, কিন্তু আমি দাও তোমার পছন্দের একটা ডায়লগ। তোমার তো ওয়ার্কশপ হয়েছে না প্রচুর, ক্লাস 6 এ যখন 6 মাস তুমি ট্রেনিং নিয়েছো, তো কোনো একটা ডায়লগ নিজের ক্যারেক্টার কিন্তু অন করতেছি আমি। একটু বর্ণনা দিবা কি ক্যারেক্টারে আছো? ক্যারেক্টার হচ্ছে আমার দোকানে গিয়েছিল একটা লোকের, মানে দামি এলাকার নেতা আছে না, নেতা আসছে আর আমরা টেইলর শপে বসে আছি নাকি? হ্যাঁ, আমার দোকানে এসে বাকি যাইতেছে, পোলা পাইন পাঠাইছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আপনার পোলা পাইন গেছিল আমার কাছে, জি, যা বাকি খুঁজতেছে, আর আপনার পরিচয় দিছিল, জি। আমি বাকি দেই নাই। আমার একটা বড় ভাই ছিল, ওই বড় ভাইয়ের কাছ থেকে শিখা। যখন দোকান দিই তখন আমার ঘরে 1 টাকা দিয়ে কেউ জিজ্ঞেস করে না, আর এই টাকা তো হারাম না, হালাল টাকা দিয়ে দোকান দিছি, বুঝেন না ভাই? আমার একটু কাজ আছে, যাইতে হইব, মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? চেয়ারম্যানের সাথে দেখা করতে হইব, তো এই আমি ইনস্ট্যান্ট, বাহ, এবং চোখে মুখে অ্যাক্টিং, মাশাআল্লাহ। সো আরেকটা কোনো আরেকটা ডায়লগ শুনি দেখি। অডিশন হচ্ছে কিন্তু টগর তিহান, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, জি, ডাকছিলেন আমার, সরি, আচ্ছা ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, শুরু।
আমি কি চেয়ারম্যান হবো নাকি? জি, জি। আচ্ছা চেয়ারম্যান, আমার কি করতে হবে একটু বলে দাও। এই আমি যেটা বলবো জাস্ট ওটা কথা পিকেতে কথা বলা। আমি একাই বলবো। আচ্ছা আমি ওটা কথা পিঠে কথা বলা, ঠিক আছে। আমি চেয়ারম্যান, রাইট? ইয়েস। ওকে বসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। তুমি তো চেয়ারম্যান না, আমি চেয়ারম্যান। এক সেকেন্ড। ওকে, পায়ের পা তুললাম। আশপাশে তো একটু দাসী বান্ধি থাকে, পানটা মুড়িয়ে দে। আচ্ছা পানা মুখে দিলাম। কই ফুটানিটা তো দিলা না। ফুটানি বলতে যে পানে যে চুন থাকে, ফুটানিটা দাও। ওকে। হ্যাঁ কে? ভালো আছেন চেয়ারম্যান সাহেব? ভালো আর কেমনে আছি একরকম। আমার চিনতে পারছেন? তোমারে তো ঠিক চিনলাম না। আমার চিনার দরকার নাই। খালেদ মেম্বারে চিনেন না? ওই মেম্বারের পিয়ন। আরে চেয়ারম্যান, হ্যাঁ মেম্বার টেম্বার রাহিনী। ও পিয়ন তুমি? এখন আপনার কাছে যে কারণে আসছি, বলো। ওই খালেদ মেম্বারে চুনা কে খড় দিল রে এত? হ্যাঁ বলো। ওই খালেদ মেম্বারে গত বছর 7 লক্ষ, এই বছর 9 লক্ষ টাকা রানিং খরচ করতেছে, কিন্তু মেম্বার হইতে পারতেছে না, শুধু আপনার জন্য আর সালাম মেম্বারের জন্য। এখন আমি আসছি আপনার কাছে, একটা দলিল আছে, এই দলিলে সাইন করে দিবেন, আর নগদ আপনার পেমেন্ট দিয়ে দেবো, কোনো ভয় নেই, ঠিক আছে? ডাইন হাতে কলমটা নিয়ে সাইন করে দেন। কয় কি বেটা? সাইন করে দেবো? সাইন করতে বলছি, শুনেন নাই নাকি? আবার পিস্তল বাইর করতে হইব। কয় কি? এই রবুজ কই রে? দেখতো এনে কে আসছে? এই একটাও আগাবি না, যা। একদম খুলি করে দিন কিন্তু। দ্যাটস গুড। স্পেশালি ওর বডি ল্যাঙ্গুয়েজ খুব মারাত্মক। ওর প্রত্যেকটা অঙ্গভঙ্গি অ্যাক্টিভিটি যেন একসাথে কথা বলে। এবং আমরা আছি সেরা অভিনয়, এমনটা বলছো অনেকেই। আমরা কোথায় ছিলি রে ভাই এতদিন, এমনটা বলতেছো। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু তার জীবনের এই যে কথাবার্তা বলে এসেছি, সেই কথাগুলো বলাটার গল্প কিন্তু শেষ। আমরা শুধু একটা শিক্ষা নিয়ে আসতে চেষ্টা করেছি টাগর তিয়ানকে নিয়ে, যে এরকম একটা ছেলে থাকলে না আসলেই অনেক দূর কিন্তু যাওয়া যায়। কারণ যে পরিমাণ কষ্ট তার জীবনে পেয়েছে, যারা বিলাসিতা করো, অল্পতেই ভেঙে যাও, এই অল্প বয়সে যে ফার্স্ট ইয়ারে পড়তেছে ইন্টারমিডিয়েট, এই বয়সে প্রতি মুহূর্তে নিজেকে নিয়ে আফসোস করো, তারা দেখে নাও বহু কষ্টের পরেও কিভাবে বাঁচার তাগিদে নিজেকে কত রকমের ভেঙে চুরে ঠিক করা যায়। যেমনটা সে তার স্বপ্নের পিছনে এখন দৌড়াচ্ছে, তার স্বপ্ন অ্যাক্টিং করার, তার স্বপ্ন সাকিব খানকে ফলো করে একসময় বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার হওয়ার। তো তুমি তো আটকে রাখতে পারো না, তুমি তো চাইলেই তাকে তুমি বন্ধ করে ফেলতে পারো না। সে চাইলেই স্বপ্ন দেখতে পারে, স্বপ্নের চাইতে বড় করে বাঁচতে পারে। কারণ স্বপ্ন শুধু এমন ভাবেই সে দেখে যে স্বপ্ন তাকে রাতেও ঘুমাতে দেয় না, তাই তো? রাতের পর রাত তুমি চিন্তা করো আর এভাবে অ্যাক্টিং প্র্যাকটিস করো। বাহ, হোক, আরেকটা হোক। তো চেয়ারম্যানের ভূমিকা এবার কি? আমাকে অন্য কোনো ভূমিকা যাইতে হবে কিনা? আমার তো হচ্ছে না ঠিকভাবে, নাহলে তো তুমি আরো ভালো পারফর্ম করতে। এবার কি করবো বলো? গার্লফ্রেন্ড হিসেবে থাকতে। আমি বান্ধবী? ওকে, বান্ধবী না, গার্লফ্রেন্ড। এবার তাহলে তো আছেই তো। না না, আপনি please। না তুই আমি আজকে একটু এনজয় করি। প্রত্যেকবার আমাকে এরকম বলিকা বকরা বানান, আজকে একটু আমি এনজয় করি। আমার তো ভাষা ওই যে টোন আসে না। হ্যাঁ বল, শুরু কর। আমি তাহলে গার্লফ্রেন্ড তোর, রাইট? ও তাহলে পাটা নামায় বসে আমি আসবো, বলবো যে কি হয়েছে এত তাড়াতাড়ি আসতে বললা যে? আপনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা জাস্ট ওকে। কিউ দে তুই 1 2 3 অ্যাকশন বল। ও একটু পানি খাবে না, ওটা অন্য ব্যস্ততা আর কি। ও আচ্ছা 3 2 1 অ্যাকশন। এত তাড়াতাড়ি আসতে বললা কেন? হ্যাঁ কি হয়েছে বলো তো? কথা আছে। কি কথা? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়েছে মানে? পাগল হয়ে গেছো তুমি? না তুমি না বলছিলা আমার বিয়ে করবা? পাগল হয়ে গেছো তুমি? তো বাবা আমি বিয়ে করে মজা ঠিক করে দিলে কি করব? আমি শিওর তুমি মজা করতেছো। ক্যামেরা মনে হয় অন আছে। তো মজা কেন করব বিয়ের ব্যাপার নিয়ে? আমার বাবা মা চাচ্ছে বিয়ের সাথে হয়ে যায়। আমার হাসি পাইতেছে। এই ক্যারেক্টার কখনো করা হয়নি, কোনো গার্লফ্রেন্ড নেই তো তাই। আচ্ছা দেখি, আমরা লাস্ট অডিশনে যাব, তার আগে আমি অনুরোধ করতেছি যে তোমরা যারা যারা টেক্সট করতেছো, কয়েকটা টেক্সট আমি পড়ে নিই, তারপরে আর বেশি বেশি করে শেয়ার করো। আমরা কিন্তু শুধুই দুঃখ কষ্টের কথা বলবার জন্য আজকে আসেনি, যেহেতু আজকে এমন একটা জায়গাতে আমরা আছি, চৈত্র সংক্রান্তি, এবং আমরা আমাদের নতুন বছরের শুভেচ্ছা অলরেডি শুরু হয়ে গেছে, আগামী কালকে সকাল থেকে নতুন বছরের। এবং সেই কারণে আমরা চিন্তা করেছিলাম যে এমন একটা মানুষকে নিয়ে আসি যে মানুষ কষ্টের কে পার করে ভালো লাগায় মানুষকে উদ্ভাসিত রাখতে চেষ্টা করে, যে মানুষটি সত্যিকার অর্থে সমস্ত কষ্টকে পেছনে ফেলে নতুন দিন নতুন বছর কিভাবে বাঁচতে হয় সেই জিনিসটা জানে। তাই আমার তাকে নিয়ে যা কষ্টের গল্প শুনেছি সেজন্য আমরা ফান করতেছি। সেজন্য সে যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই প্র্যাকটিসটা এই প্রথম স্টুডিওতে কোনো কিছু করতেছে, রাইট?
হ্যাঁ কোনো সময় এরকম তো করা হয়নি, তাহলে স্টুডিও থেকে যাত্রা শুরু হলো, এই যাত্রা যেন বহুদূর যায় সেই চেষ্টা আমরা এবং করছি। নওয়াজ শরীফ হচ্ছে গুরু অলরেডি বলে দিয়েছে মেয়ের বাবার ভূমিকায় গুরুকে দেখতে চায়, টগর তাকে কনভিন্স করবে। ঠিক আছে এই রাজি আচ্ছা, নে, ইনস্ট্যান্ট। দেখ এবার যদি কাম হয় এটা কিন্তু আবার ইন্ডিয়া থেকে, আচ্ছা। ইন্ডিয়াতে আবার হায়ার করে নিয়ে যাবে তখন। এটা কি ছেড়ে দিতে হবে? এটা আপনি জানেন। মিনিস্টার তুই কথা বলতে থাক, আমিও তাহলে বলতে থাকি। আচ্ছা ওকে, আপনি মেয়ের বাবা, আমার শ্বশুর। হবু শ্বশুর, হবু জামাই, 3, 2, 1 অ্যাকশন। তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো, তোমাকে তো আমি নিজে খুঁজতেছি। সাহস না থাকলে কি আর আপনার মেয়ের সাথে রিলেশন করি? তাই না? তুই আমাকে চিনিস না, এখন যে বয়স তুই আমার দেখতেছিস, আপনাকে ছোটবেলা থেকে আমি চিনি। ওই চিনা না। তোর বাপকে জিজ্ঞেস করিস, দাদাকে তো বাইচে আছে জিজ্ঞেস করিস। আমার বাবা তো আপনার বন্ধু ছিল। একবারে বিন্দায় দেবো, কিন্তু সময় থাকতে এখনো সময় আছে, বামন হয়ে চাঁদে হাত দিস না। এটা তো আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব, ব্রাহ্মণ হয়ে চাঁদের দেশে সবসময় হাত দেয়, এটা আমারও ইচ্ছা। তোর জানা নাই যে আমার নিঃশ্বাস পুরো আছে আমার মেয়ের মধ্যে। কোন দিক দিয়ে তুই আমার মেয়ের যোগ্য? তুই কি জানিস যে জুতাটা পরে তোর গোটা কাপড় চোপড় যা আছে সেগুলো বিক্রি করলে ওরকম জুতা একটা কিনতে পারবে না? আপনি জানেন আমি যদি আরো 1 বছর বেঁচে থাকি, আপনার মতো কয়েকটা বাবাকে তোর বাপ তোর দাদা এরকম স্বপ্ন দেখতো, তুই তো বললি যে তোর বাপ আমার বন্ধু ছিল, ও স্বপ্ন দেখতো। আমি যা আজ তোর বাপ কই আর আমি কই? আমি যা বলি তাই করি, ঠিক আছে? আমি বলেছি আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়েকে ডাকেন, ডাকেন। এই জয়া আসো তো। এনিওয়ে, বাট আমার একটা জিনিস, একটা প্রশ্ন আছে তোর কাছে। তুই কি রাতের বেলায় নিজে নিজে এরকম বিভিন্ন ক্যারেক্টার তৈরি করে করে নিজে নিজে ভাবনা করিস? আমি দোকানে আয়না লাগিয়েছি, লাগায় এই জিনিসটা নিজে নিজে করিস? প্র্যাকটিস করি। মানে ইনস্ট্যান্ট যে সব ডেলিভারি গুলো দিচ্ছিস, তার মানে স্ক্রিপ্ট ডায়লগ ছাড়াই, ডেলিভারি মানে চোখে মুখে হাতে বডিতে সবখানে অ্যাক্টিং। তার মানে নিজে নিজে এই প্র্যাকটিস গুলো তুই করিস, তাই তো? আর আমি সব সময় যেখানেই যাই, আর কলেজে যদি যাই তাহলে আমার বান্ধবীদের মনে হয় ঈদ লাগে, কারণ আমি হাসাইতে পারি। So, আমরা 2-4টা টেক্সট নিই এবং লাস্ট অডিশন দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। কয়েকটা টেক্সট নিই, এবং আমি ঈদ যেহেতু অ্যাপ্রোচিং, তাই না? একদম। সো আমরা যদি তাদের কোনো অন্যরকম কোনো কমেন্ট থাকে, বুঝতে পারিস টগর, আমরা সেই কমেন্টগুলো অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি। তৌহিদে গুরুর কাছে জানতে চাইছে গুরু রাজশাহীতে কবে আসবেন? খুব শীঘ্রই, আচ্ছা, খুব শীঘ্রই, বাই 16th। তো ঈদ গুরু রাজশাহীতে করছেন? না, আমি আবার চলে আসবো, বাট 2 দিনের জন্য গিয়ে চলে আসবো, দেন ঈদের আগের দিন আবার যাবো। সীমিত সময়ের জন্য যাচ্ছে, লুফে নিন, অল্প সময়ের জন্য অফার। আচ্ছা, বুনিয়াদি বলেছে খুব বেশি ভালো লাগছে আজকে, ওর অ্যাক্টিংটা খুব চমৎকার লাগলো। সোনিয়া বলছে হাসির প্রেমে পড়ে গেলাম টগরের, আই লাভ ইউ। শরীফুল ইসলাম বলছে অসাধারণ অভিনয় ভাই, চালিয়ে যাও। বাইজিদ বলেছে অনেক ভালো লাগলো আজকে শোটা। নওয়াজ শরীফ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে আমাদেরকে। ইমতিয়াজ বলেছে গুরু খুব ভালো লাগলো আমার শুনে। আচ্ছা, আমি টগরকে হেল্প করতে চাই, জাহিদুল মিনহাজুল মিশু বলেছে। আপনি একটু বেটার হয় টগরের সাথে বা আমাদের তো কমেন্ট তো পাচ্ছে, সে কমেন্টের সাথে মাধ্যমে সে কমিউনিকেট করবে, বাট আমি তার তার সাহসটাকে, তার কলিজাটাকে আমি অনেক সম্মান করি। আমার বিশ্বাস হেল্প করছেন, এটা বড় কথা, বাট সে নিজে এগিয়ে যাবে। টগর ধন্যবাদ। জি অবশ্যই। অভিনন্দন বেস্ট একজন মানুষের পক্ষ থেকে। সোহাগ মৃধা বলেছে, সাব্বির বলেছে টগরের অ্যাক্টিংটা মিস করে ফেললাম। ওকে, তাহলে লাস্ট অ্যাক্টিং দিয়ে আমরা শেষ করতেছি অনুষ্ঠান। টগর, এবার তোর ক্লাস নিচ্ছে আমি। দেখি রেডি? তুই তো ক্লাসে নিতে, এবার কিন্তু একদম কষ্টের জায়গাতে যাচ্ছি। জি, আমার এবার দুঃখের পর। ওকে, রেডি তুই? না ফ্রি হয়ে না? একদম জি আমি রেডি, একদম ফ্রি হয়ে নে। হ্যাঁ ফ্রি। আমিও কিন্তু তোকে অ্যাক্টিং ক্লাস দিচ্ছি, একদম কাছে মাইক্রোফোনের। রেডি? তোর এক্সপ্রেশন যেন মানুষ দেখে, আমার এক্সপ্রেশন মানুষ দেখে। ঠিক আছে। আর জাজ হচ্ছে আমাদের ভিউয়ার্স হচ্ছে অঙ্গন, জাজ। ভিউয়ার্স না, অঙ্গন ভিউয়ার্সও বলবে যে গুরু দারুণ হয়েছে আপনারটা। অঙ্গন জাজ নিরপেক্ষ জাজ। ওকে, দেখা যাক। আমরা দুইজনেই অডিশন দিতে পৌঁছাইছি অঙ্গনের কাছে। আমি যে ডায়লগটা দিব, এবার তুই আমার ডায়লগটাকে ফলো করে করে ডায়লগ দিবি, ঠিক আছে? আমি যে কথা বলবো সেগুলোকে ফলো করে তুই কথা বলবি, আর দ্য অডিয়েন্স এবং সেই সাথে অঙ্গন ডিসিশন নেবে যে কে সিলেক্টেড। রেডি? মুখের এক্সপ্রেশনটা একদম সেই লেভেলে যেন থাকে। তুই ক্যামেরাতে দেখতেও পারিস তোকে কেমন দেখাচ্ছে, সামনে দেখাচ্ছে স্ক্রিনে, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছিস? জি। ওকে, রেডি? তুই আয়, যে ডায়লগ দিবি সে ডায়লগের মতো করে অবিকল তুই করবি, তোর মুখটা যেন দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে? রেডি? জি। ফ্রি হয়ে নে, বডি ফ্রি। কারণ আড়ষ্ট যদি থাকিস তাহলে ডেলিভারি ঠিকভাবে আসবে না, একদম কষ্টের, হ্যাঁ দুঃখের, ফুল ইন্টেন্সিটি। রেডি?
মুখ দিয়ে খেলা, হ্যাঁ, আর ভয়েসের মডুলেশন চলবে। আচ্ছা কষ্টের, কিন্তু অনেক কষ্টের, ঠিক আছে, কাইন্দে দিতে আপনি হবে। যা বলবেন তার সাথে আমাকে আমার কথা তুই বলবি, কিন্তু কষ্টে কাইন্দে দেওয়া লাগবে, ঠিক আছে না, যাতে ফার্স্ট হয়। রেডি, কে দেখা যাক সেরা হয়। বলেন কতক্ষণ সহ্য করা যায়, বলেন কতক্ষণ সহ্য করা যায়, কতক্ষণ চুপ করে থাকা যায়, কতক্ষণ চুপ করে থাকা যায়, ক্ষুধার জ্বালায় মাথা ঘুরে বন বন, ক্ষুধা জ্বালায় মাথা করে বন বন, পেটেতে খাওন নাই, পেটেতে খাওন নাই, খেতেতে ফসল নাই, খেতেতে ফসল, গাঙ্গে পানি নাই, গাঙ্গে পানি নাই, বাবা গেছে শুকায়া, বাবা গেছে চুকে, ভাবলাম উপায় আছে একটাই, বাবা ভাবলাম উপায় আছে একটাই, ভাবলাম উপায় আছে একটাই, সার পুতেরে ডাকি আনি মাটিতে শোয়াই, চার পুত্রে ডাকিয়া মাটিতে শোয়াই, আল্লাহর নাম নিয়ে করে নিজ ভাই, আল্লাহর নাম দিয়ে করিনি জবাই, ফিনকি দিয়ে উঠে লৌ রক্ত, ফিনকি দিয়ে উঠে লৌ, ফিনকি দিয়ে উঠে লো, লাল টকটকে লাল, লাল টকটকে, নাক বরাবর টানি লইলাম ঘ্রাণ, নাক বরাবর টানি লইলাম ঘ্রাণ, নাক বরাবর টানি লইলাম নান। ঘ্রাণ বলতে হচ্ছে গন্ধটা, মানে ও, এত ঘ্রাণ। কষ্ট, মানে এরকম পরিস্থিতি কিন্তু সমাজে আসতে পারে, এত কষ্ট এত দুঃখ যে 4 সন্তানকে সে জবাই করেছে, ফিনকি দিয়ে রক্ত উঠতেছে, সেই রক্তের গন্ধ সে নিয়ে নিল, খুব কষ্টের কিন্তু। রেডি, আবার যাচ্ছি, হ্যাঁ, তুই কি বুঝছস কত কষ্টের ব্যাপার? তুই আগাচ্ছিস কেন আমার দিকে? আচ্ছা আমি কি আগায় গেছি না একটু? ওকে, যাচ্ছি আবার, প্রথম থেকে যাবো তো। মানে মূল ঘটনাটা কি, যে বলেন কতক্ষণ সহ্য করা যায়, কতক্ষণ চুপ করে থাকা যায়, ক্ষুধার জ্বালায় মাথা ঘুরে বন বন, পেটেতে খাওন নাই, খেতেতে ফসল নাই, গাঙ্গে পানি নাই, ব্যাবাক গাছে শুকায়া, ভাবলাম উপায় আছে একটাই। হয় না, অনেক আত্মহত্যা করছে, দেখছিস না বিভিন্ন দেশে, আমাদের দেশেও প্রায় অনেক সময় দেখা যায়, তখন সুইসাইড করে একসাথে। 4 পুতেরে ডাকি আনি, 4টা ছেলেকে ডাক দিয়ে নিয়ে এসে করলি জবাই, ফিনকি দিয়ে উঠে লৌ, লৌ বলে রক্ত আর কি, নাক বরাবর টানি লইলাম ঘ্রাণ, এভাবে শুনলাম ঘ্রাণ নাই ওরে আচমকা শুনি 4 পুতের গান। পাপসান, আচ্ছা বড্ড ভোক লাগছে, খাওন চাই। ওকে, যাচ্ছি এবার, লাস্ট টাইম। 3, কান্না, ইন্টেন্স কষ্ট, হ্যাঁ, বলেন কতক্ষণ সহ্য করুন চাই, বলেন কতক্ষণ সহ্য করা যায়, কতক্ষণ চুপ করে থাকুন চাই, কতক্ষণ চুপ করে থাকা যায়, ক্ষুধার জ্বালায় মাথা ঘুরে বন বন, ক্ষুধার জ্বালায় মাথা করে বন বন, পেটেতে খাওন নাই, পেটেতে খাওন নাই, খেতেতে ফসল নাই, খেতেতে ফসল, গাঙ্গে পানি নাই, গাঙ্গে পানি, ব্যাপাক গাছে শুকায়া, ব্যাপাক গেছে শুকায়, ভাবলাম উপায় আছে একটাই, ভাবলাম উপায় আছে একটাই, 4 পুতেরে ডাকি আনি মাটিতে শোয়াই, ডাকি আনি মাটিতে শোয়াই, আল্লাহর নাম নিয়ে করুন জবাই, আল্লাহর নাম নিয়ে করুনি জবাই, ফিনকি দিয়ে উঠে লৌ, ফিনকি দিয়ে উঠে লো, লাল টকটকে লাল, লাল টকটকে লাল, নাক বরাবর টানি লইলাম নাক ঘ্রাণ, বরাবর টানি লইলাম ঘ্রাণ, ঘ্রাণ নয় ওরে আচমকা শুনি 4 পুতের ওরে গান, আচমকা, ঘ্রাণ নয় ওরে আচমকা শুনি 4 পুতের গান, গ্রান নয় ওরে আচমকা শুনি 4 পুতের গান। পুতের গান। বাপসান, বাবজান, বড্ড ভোক লাগছে বাপসান, বড্ড ভোক লাগছে বাবজান, বাপসান খাওন চাই। বাবজান খাউন চাই। বাহ, তুই অনেক স্মার্ট, ইনস্ট্যান্ট যে তুই ডেলিভারি ধরতেছিস, কথার সাথে কথা মেলাচ্ছিস, ইটস সো গুড। এবং ভয়েসটা কি করে ফেললো আপনারটা, যেখানে খুবই কষ্টে উত্তেজিত হয়ে গেছেন, ও ওখানে স্লো হয়ে গেছে, না না, তুই খুব সফট। আবার ইনস্ট্যান্ট যে ধরতে পারছিস তুই। এই অভিনয় তো অনেক বড় জিনিস, ধর এক্সপ্রেশন, অভিনয় বড় জিনিস হচ্ছে যে এই ডেলিভারি, ডায়লগ ডেলিভারি, সাউন্ডের মডুলেশন, সাউন্ডের যে খেলাগুলো, এবং অনেক জরুরি হচ্ছে যে স্ক্রিপ্টটা ধরতে পারা ব্রেনের মধ্যে, যে ইনস্ট্যান্ট একবার বলাতেই তুই ব্রেনের মধ্যে স্ক্রিপ্টগুলো চলে যাচ্ছে, সো ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আর আমিও তো শিক্ষক হিসেবে খারাপ জানি না, হ্যাঁ। ওকে, বিদায় নিচ্ছে আজ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, এবং আমি চাই সমস্ত মানুষের মধ্যে একটা জিনিস টগতিহানের ভেতর থেকে যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। যে পরিস্থিতি যেমনই থাকুক, যত কষ্টেই থাকি, যত দুঃখেই থাকি, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়ে যে কোনো সময় সামনের দিকে এগিয়ে নিজেকে সম্ভব, ঘুরে দাঁড়ানো সম্ভব, নিজেকে সফলতম জায়গাতে পৌঁছে দেওয়া সম্ভব। রাইট তিয়ান? ওকে, সো তোর পক্ষে সম্ভব? জি, পারবি তোর স্বপ্নকে ছুঁতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং সেই স্বপ্ন যেন তোকে বাঁচিয়ে রাখে, সেই স্বপ্ন যেন তোকে ঘুমোতে না দেয় যতক্ষণ পর্যন্ত সে সফল তুই না হচ্ছিস। রাইট? তো আজকের মতো শেষ করছি। সবাইকে আরেক দফায় বাংলা নববর্ষের শুভেচ্ছা, আরেক দফায় সবার জন্য প্রার্থনা আর কৃতজ্ঞতা তোকে আমাদের ভালোবাসার বাংলাদেশে ঢাকা FM 90.4 আসবার জন্য। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
অনেক বেশি চমৎকার একটা গল্প আজকে, এবং গল্পের শুরুতে এত দুঃখ পেয়েছে, এত কষ্ট পেয়েছে, গল্পের শেষে কোথায় যেন এই দুঃখ কষ্টগুলো একদম ছো হয়ে উড়ে গেল। খুবই চমৎকার, অনেক বেশি ধন্যবাদ আজকের গেস্টকে, যিনি খুব চমৎকার ভাবে একটা কথা আমার মনের মধ্যে লেগে গেল, যে আমার একটা স্বপ্নকে পূরণ করার জন্য আমি আরেকটা স্বপ্নকে বিক্রি করে ফেলেছি। যে আমার অ্যাক্টিং এর যে স্বপ্নটা, এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি আমার তাহাজ্জুদের নামাজে বসে যে আইফোন সে চেয়েছিল, সেই আইফোনটা উনি সেল করে ফেলেছে, যাতে সে একটা অ্যাক্টিং এর ক্লাস জয়েন করতে পারে। কি চমৎকার, কি সহজ ধরনের সত্য কথা, কি সহজ ধরনের স্বপ্ন। আসলে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য অনেক কিছু করে, আমরা দেখি আমাদের আশেপাশে অনেক উপযুক্ত কাজ, অনুপযুক্ত কাজ, অনেক কিছু কিন্তু করে। কিন্তু টগরের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। টগরের স্বপ্ন পূরণ করার জন্য শুধুই মানে যে ক্রিয়েটর আছে, প্রভু আছে, যিনি তার কাছে চেয়েছেন এবং প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছে। সো অনেক বেশি ধন্যবাদ সবাইকে। এবং আজকের মতো শো র্যাপ করার আগে আপনাকে আরেকটা বার বলতে চাচ্ছি, আপনি যদি চান আগামী সপ্তাহে আপনার ভালোবাসার গল্পটা আমাদের সবার সঙ্গে শেয়ার করতে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনার সেলফোনের টেক্সট অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন আপনার নাম, লোকেশন, কথাবার্তা, এগুলো তো পাঠাবেন আমাদেরকে জানানোর জন্য যে গল্প কেমন লাগলো এন্ড এভরিথিং। বাট আগামী সপ্তাহে যদি আপনার গল্পটা আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনার সেলফোনের টেক্সট অপশন গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি চাইলে আপনি আমাদেরকে ঢাকা এফএম এর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে গিয়েও আপনার ভালোবাসার গল্পটি জানাতে পারেন 01841904904। এখানে গিয়ে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের ভালোবাসা বাংলাদেশের টিম আপনার গল্পটি পেয়ে যাবে, এবং আপনার গল্পটি যদি সিলেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আগামী সপ্তাহে আপনি আমাদের এই পাশের হট সিটে বসে আপনার ভালোবাসার গল্পটি বলতে পারেন। এবং আপনি চাইলে এখন যেখানে বসে আপনি ফেসবুক লাইভটি দেখছেন, মানে ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ ঢাকা এফএম 90.4, এই অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনার ভালোবাসার গল্পটি ইনবক্স করতে পারেন, ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে। সো আজকের মতো শো র্যাপ করছি। আগামী থার্সডেতে ওটা হবে হচ্ছে আমাদের লাস্ট শো বিফোর ঈদ। আগামী থার্সডেতে অঙ্গন আবার চলে আসবো ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঢাকা এফএম 90.4 এ। And yes, till then, you guys stay safe, stay happy. নববর্ষের অনেক বেশি শুভেচ্ছা। আগামীকালকে থেকে নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে, বৈশাখের 1 তারিখ। তো অনেক বেশি ভালোবাসা থাকবে আপনাদের জন্য। Right now, this is me, Angon Faria, signing off for today. Take care and bye-bye.